লেডিজ এন্ড জেন্টলম্যান, আমার কথা কি শোনা যায়? জি স্যার, শোনা যায়। আচ্ছা, কি খবর আপনাদের, কেমন আছেন? এই তো স্যার, হ্যাপি ভালো আছি, হ্যাপি। হ্যাপি ভালো আছো? এই অবস্থায় তুমি হ্যাপি ভালো আছো কেমনে? তোমার সিক্রেটটা কি? তোমাদের পরীক্ষা কেমন হয়েছে লেভেল 1 এর? স্যার সরি, আপনার সাথে কথা বলতেছিলাম না, আমার মিউট আনমিউট ছিল। সরি সরি স্যার। আচ্ছা, তোমাদের লেভেল 1 এর পরীক্ষা কেমন গেছে? হ্যালো? এক একজনের স্যার এক এক রকম হয়েছে, কারো স্যার অনেক ভালো হয়েছে, কারো স্যার মোটামুটি, কারো স্যার আবার খারাপ বাজে হয়েছে আর কি। যেমন অনেকে স্যার অবজেক্টিভ ঠিক মতো দাগাইতে পারে নাই, ভুল আচ্ছা। টুল হয়েছে আর কি। আবার যেমন সিকিউতে স্যার টাইম অনেক কম ছিল, সব অ্যান্সার শেষ করা যায় নাই, এরকম আচ্ছা, হয়েছে আর কি। তাই? এভারেজ আর কি। আচ্ছা, তোমাদের রেজাল্ট বোধহয় এই মাসেই দিয়ে দিবে, যতটুক যতটুক শুনছি এখন পর্যন্ত। ক্লাস লেভেল 1 এর সাথে তো আসলে খুব বেশি কোনো লেভেলের সাথে আমার তেমন একটা যোগাযোগ নাই। আমরা যে লেভেলে পরীক্ষা নিয়েছি এই লেভেলে দেখলাম প্রচুর মার্কস উঠছে। মানে এখানে মানে যে খাতাগুলো আমরা দেখছি, এমসিকিউতে তোমার আমি দেখলাম যে তোমার অ্যাভারেজই উঠছে বোধহয় 32 35-এর মধ্যে। অ্যাভারেজই উঠছে 32, আর তোমার এ, 5 জন না 6 জন বোধহয় ইন টোটাল তোমার 25-এর নিচে পাইছে। তাও মনে হয় না এদের কারো আসার কথা, তোমার লেভেল ইমপ্রুভমেন্ট বা ফেল টেল করার কথা কথা না। আর ওভারঅল যে ধরনের পলিসি নিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে, এবার পরীক্ষায় যদি কেউ ফেল করে থাকে, এদেরকে পাশ করানো এই জগতে কারো পক্ষে সম্ভব না, যেই পলিসিতে পরীক্ষা নেওয়া হয়েছে। হোয়াট, তো আমরা কি শুরু করবো আস্তে আস্তে? লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা কি আস্তে আস্তে শুরু করব? জি স্যার, শুরু করেন। আচ্ছা, তোমাদের রিভিউ ক্লাসের ব্যাপারে কি কোনো পলিসি আসছে এখন পর্যন্ত? না তোমাদের স্যার। লেভেল তোমাদের লেভেল 2 তে ক্লাস যেগুলো আমরা নিছি, ওগুলো রিভিউর ব্যাপারে এখনো কোনো কিছু তো বোধহয় বলেনি, আমি যতটুকু জানি। জি স্যার। আর তোমাদের পার্ট বি এর সিলেবাস আমার এখনো বেশ কিছুটা বাকি আছে। আমি তোমাদেরকে ফার্স্টে সিলেবাসটা দেখাই। তোমাদেরকে একদম প্রথম ক্লাসে সিলেবাসের কথা যেটা বলছিলাম, প্রথমে ছিল তোমার ইন্ট্রোডাকশন টু প্রবাবিলিটি। এটা আমি শেষ করছিলাম। এর মধ্যে বেসিক কনসেপ্ট যেগুলো ছিল, সেট থিওরি, ইভেন্ট কি জিনিস, প্রবাবিলিটি কি জিনিস, তারপরে ছোট ছোট কিছু রুলস, বেস থিওরাম, এগুলো শেষ করছিলাম। তারপরে ছিল র্যান্ডম ভেরিয়েবল, এটা জিনিসটা কি, র্যান্ডম ভেরিয়েবলের প্রপার্টিজ গুলা কি কি, তারপর র্যান্ডম ভেরিয়েবলের এভারেজ বের করার যে প্রসেস, সেটাকে বলছিলাম ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, ওইটাও শেষ করছিলাম। আচ্ছা, এরপরে কিছু কমন ডিস্ট্রিবিউশন আমরা দেখছিলাম, যেমন তোমার 3টা ডিস্ট্রিবিউশন আমরা পড়ছিলাম। একটা ছিল তোমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়সো ডিস্ট্রিবিউশন, এই দুইটা ছিল তোমার ডিসক্রিট, আর ছিল কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন। এই 3টা ডিস্ট্রিবিউশন পর্যন্ত আমরা শেষ করেছিলাম। অর্থাৎ এখানে তোমরা এই যে 2 পর্যন্ত যা দেখতেছো, এটা তোমার এতটুকু তোমাদের শেষ। তো তোমাদের সিলেবাসে অনেক কিছুই আছে, তো এর মধ্যে আমরা বাকি যতটুকু শেষ করব আজকের ক্লাসে এবং আগামী 2টা ক্লাসে, ইনশাল্লাহ আমরা এতটুকু পর্যন্ত শেষ করব। এরপরে যা আছে, সরি, এই পর্যন্ত শেষ করব। এরপরে যা আছে এগুলো আমি আমার কেমন পর্যন্ত পরে আমি শেষ করতে পারবো না, হয়তো তোমাদের প্যারা দিয়া লাভ নেই। আর এখন তো পরীক্ষার পলিসি অনেক সহজ হয়েছে, কাজে এখানে আর তোমার ওই আগের মতো মডারেশন টডারেশন অতটা ঝামেলা হয় না, কাজেই আমার মনে হয় না এটা নিয়ে টেনশনের এবার কিছু আছে। আচ্ছা, তো এখন কথা হলো, আমাদের আগের যে 2টা টপিক ছিল, ইন্ট্রোডাকশন টু প্রবাবিলিটি আর র্যান্ডম ভেরিয়েবল, এগুলো তোমাদের লেকচার গুলো খুব ভালো মতো শেষ হয়েছিল, এবং তোমরা অনেকেই অ্যাসাইনমেন্ট সাবমিট করছিলে, এবং তোমাদেরকে আমি অ্যাসাইনমেন্ট গুলো ব্যাকও করছিলাম। মনে আছে তোমাদের যে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, তবে যে তোমাদের কমেন্ট সহজে ব্যাক করছিলাম, মনে পড়ে? অনেকদিন আগে, এই ধরো জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। হ্যালো? স্যার মনে আছে স্যার। আচ্ছা, তোমাদের সবাইকে আমি অ্যাসাইনমেন্ট গুলো কমেন্ট সহ ব্যাক করছিলাম। তো ওই পার্টটাতে আমি তাহলে এখন আর ব্যাক করব না, আমি ওদিকে এখন আর যাব না। আমি ওই জিনিসটা যদি রিভিউ করতে হয়, ওইটা আমি আমার এই লাস্ট এই যে টপিকটা আছে এটা শেষ করে তারপর আমি রিভিউ করব, তার আগে আমি ওখানে ব্যাক করতে চাইতেছি না। আজকে নতুন টপিক শুরু করতেছি। এখানে তোমার আগের টপিক গুলো কিছু কিছু লাগবে, যেটা লাগবে আমি সেখানে অতটুকু বোঝা নিব, কিন্তু আমি নতুন মানে পুরান জিনিসগুলো এই মুহূর্তে আমি টানতে চাইতেছি না, ওটা আমি লাস্ট একদম সিলেবাস শেষ করেই আমি রিভিউ করব। আচ্ছা, আমার কথা কি পরিষ্কার শোনা যায়? স্যার ক্লিয়ার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি আমার আজকের টপিক শুরু করি। তোমাদের আজকে আমি যে টপিকটা পড়াবো, টপিকটার নাম হচ্ছে তোমার স্যাম্পলিং টেকনিক। আর আমাদের আজকের ক্লাসটা 2 ঘন্টা, মাঝখানে আমি চেষ্টা করবো একটা 5 থেকে 10 মিনিটের ব্রেক নিতে। তো স্যাম্পলিং টেকনিক টপিকটা কি বা এটা কেন দরকার, এগুলো নিয়ে আমি পরে কথা বলতেছি। ফার্স্টে আমি তোমাদেরকে একটা ছবি দেখাই।
তোমরা কি একটা ছবি দেখতে পারতেছো? Yes, sir. আচ্ছা, এই ছবিটা একটা সায়েন্স শো থেকে নেওয়া। এই লোকটার নাম আমি ভুলে গেছি। সেও একজন পিএইচডি হোল্ডার ডাটা সায়েন্সে। তো সে প্রায় তোমার তার কিছু ছোট ছোট মজার মজার কিছু ভিডিও সে ইউটিউবে ছাড়ে। তো এখানে একদিন এই এই ভিডিওটা আমার খুব ইন্টারেস্টিং লাগছিল। আমি পুরোটা ভিডিও আমি দেখছিলাম, তো এখান থেকে একটা স্ক্রিনশট তোমাদের দেখাইতেছি। তো এখানে বলতেছি কি, দেখো সোডা এবং আইসক্রিম কিভাবে ভায়োলেন্সের সাথে রিলেটেড। আচ্ছা, তো এখানে সে যেটা বলছে, সে একটা এক্সাম্পল দিছিল যে যারা সোডা এবং আইসক্রিম বেশি খায় এদের মধ্যে ভায়োলেন্স বেশি দেখা যায়। কিরকম? যে এরা বেশি অ্যাক্সিডেন্টে মারা যায়। আচ্ছা, তো এখানে সে বলছে যারা আইসক্রিম বেশি খায় তাদেরকে হাঙ্গরে বেশি খায় ফেলে। আর যারা নাকি সোডা বেশি খায়, সোডা মানে মনে করে যে তোমার এই যে কোক, ফান্টা, স্প্রাইট, পেপসি যেগুলো আছে, এগুলা যারা খায় এদেরকে এদেরকে হাঙ্গর বেশি খায় ফেলে। আচ্ছা, তো এই জিনিসটা কেমনে হইতে পারে? আমার কেউ ব্যাখ্যা করতে পারো এটা কেমনে হইতে পারে? Sir, পুরো বোগাস কথাবার্তা কেন? না না না, পুরা বোগাস না। আমি পুরাটা ভিডিও দেখছি, তো আমি জানি এটার মধ্যে কিছু কিছু জিনিসটা মজার, কিন্তু এটা আসলে স্যার, ব্যাখ্যা আছে। যাদের হাঙ্গর খায় ফেলছে তারা সবাই এগুলা খাইতো। সেটাই সে বলছে, তার দাবি সেটাই ছিল যে যারা আইসক্রিম খাইতো। এখানে দুইটা টপিক আছে, একটা হচ্ছে তোমার সোডা আর একটা হচ্ছে আইসক্রিম। সে বলতেছে যারা আইসক্রিম বেশি খাইছে এদেরকে হাঙ্গর বেশি খাইছে। আর যারা নাকি তোমার এই সোডা টাইপের জিনিস খাইছে এরা রোড অ্যাক্সিডেন্টে বেশি মারা গেছে। কথাটা খেয়াল করে, এখানে দুইটা দুইটা সেন্টেন্স আছে, আমি একটু ওয়ার্ড ফাইলে লিখি। সোডা ড্রিঙ্কার্স ডাইড ইন রোড অ্যাক্সিডেন্ট, আর আইসক্রিম ইটার্স আর ইটেন বাই শার্ক। সে এই দুইটা জিনিস দাবি করছে। তাহলে এখন আমারে বলো, আইসক্রিম খাওয়ার সাথে হাঙ্গরে খাওয়ার সম্পর্ক কি? এটা কি হইতে পারে বলো তো? আইসক্রিম খেলে কি মানুষের গায়ে টেস্ট বাইরে যায়, যে কারণে হাঙ্গর যে হোক সাগর দিয়ে আসা মানুষের খাওয়া যায়, এরকম হয় কিছু? তারপরে সোডা যারা খাইতেছে, সোডা খাইলে কি হয়? রাস্তায় অ্যাক্সিডেন্ট বেশি হতেছে। এখন তো চলতেছে তোমার লকডাউন, এর মধ্যে কেমনে অ্যাক্সিডেন্ট হবে বলো? মিস্টার রাব্বি কিছু বলতেছিল, বলো। স্যার আমি বলতেছিলাম যে আইসক্রিমের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে, হাঙ্গরের হয়তো সেই এলিমেন্ট গুলো বেশি পছন্দ। আচ্ছা, আইসক্রিম খেলে মানুষের গায়ে টেস্ট বেড়ে যায় বা ওই এলিমেন্ট গুলা পায় দেখে হাঙ্গর এসে কামড় দেয় নাকি? ও একটু ডিপে চলে গেছে। যাইতেও পারে। তোমরা দি মেক সিনেমাটা দেখছিলা তোমরা কেউ? জি স্যার, দেখছি স্যার। অনেক পুরাতন একটা হাঙ্গর আছে। হ্যাঁ, অনেক, একদম তোমার প্রি হিস্টোরিক্যাল। মিস্টার আরাফ, বলো কি বলবা? জি স্যার, দেখছি। আচ্ছা, মিস্টার আরাফ, ও তুমি সিনেমাটা দেখছো এটা বলতে বলার জন্য হাত তুলছো। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, একটু চেষ্টা করো তো। এখানে যে কথাগুলো বলছে সে দুইটা স্টেটমেন্ট দিছে। একটা হলো যে তোমার আইসক্রিম খেলে তাদেরকে হাঙ্গরে বেশি খায়, আর যারা নাকি তোমার সোডা ড্রিঙ্ক করে তাদেরকে তোমার তাদের রোড অ্যাক্সিডেন্টে বেশি মারা যায়। একটু চিন্তা করো তো, ব্যাখ্যা কি হইতে পারে? আসলে পিছনের কারণ কি হইতে পারে? তো বিচে গিয়ে আইসক্রিম খায় এরকম টাইপ কিছু কিছু কিনা? অবশ্যই বিচে যে আইসক্রিম খায়, কারণ তোমার আমি মনে করো আমি থাকি একটা খালের পারে, আমার এই খালে হাঙ্গর আসা সম্ভব না। আর আসলেও মনে করো ওই যে পাঙ্গাস টাইপের হাঙ্গর আসবে, তো পাঙ্গাস আমার আস্তে একটা আমার খাইতে ফেলবে, খাইতে পারবে না। তার মানে বিচে যায় যারা আইসক্রিম খেয়েছে তাদেরকে হয়তো হাঙ্গরে অ্যাটাক করছে। এটার ব্যাখ্যা কি হইতে পারে বলো তো? কোনো থার্ড আইসক্রিম খাইতে খাইতে পানিতে নামছে। আইসক্রিম খাইতে খাইতে পানিতে নামছে। তুমি তোমার চিন্তার রাস্তা ঠিক আছে, একটু আগাও। আর স্যার সোডা খাইতে খাইতে গাড়ি আরে খারাপ, আগে চালাতেছিল, আইসক্রিম শেষ এজন্য করে নাও। আগে আইসক্রিমটা খায় শেষ করে নাও। আইসক্রিম খাইতে খাইতে আইসক্রিম পানিতে নামছে। খাইতে খাইতে পানিতে নামছে। হাঙ্গর স্যার আইসক্রিম খাইতে এসে মানুষ খায়নি, এটাও। তুমি ফান্ডটা একটু বেশি করে ফেলাইছো, কিন্তু চিন্তার রাস্তাটা ঠিক ছিল, কিন্তু চিন্তার রাস্তাটা ঠিক ছিল। আইসক্রিম খাইতে খাইতে পানিতে আচ্ছা, আমি নামছে, ফান করে বলে নিয়েছি, আমি সিরিয়াসলি। তাই? স্যার, আমার মতে স্যার কোন স্যার থার্ড একটা পার্টির সাথে স্যার মানে হচ্ছে এরা দুইজন মানে কানেক্টেড, ইন্টার কানেক্টেড না, বাট মানে তৃতীয় কিছুর সাথে কানেক্টেড, যেইটার জন্য হচ্ছে দুইজন কানেক্টেড, এরকম কিছু হতে পারছে। জি স্যার, কোন একটা জিনিস এখানে কনজাংশন হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, আমি সেই কনজাংশনটা নিয়ে তোমাদের সাথে আমি ডিসকাস করতেছি, সেটাই আমি বাইর করতেছি, সেটাই আমি বের করার চেষ্টা করতেছি। হাঙ্গর খাইছে কেমনে খাইছে? তাহলে তারা বিচে যে আইসক্রিম খাইছে, খায় আইসক্রিম খাইতে খাইতে পানিতে নামছে, তখন তাদেরকে হাঙ্গর হয়ে গেছে। মোটামুটি এরকম একটা ব্যাখ্যা আছে নাকি? স্যার হইতে পারে স্যার এই আইসক্রিম আসলে পছন্দ করে, কারণ আইসক্রিমে স্যার চর্বি বেশি। আইসক্রিমের চর্বি বেশি। আচ্ছা, এখন কত একটা জিনিস ডাইজেস্ট হতেও তো সময় লাগে, ঠিক না? তাহলে স্যার যারা আইসক্রিম খায় ওদের মানে স্বাস্থ্য টাস্থ্য অনেক ভালো। এটা এটা একটা ইন্টারেস্টিং ব্যাখ্যা। স্যার ব্যাপারটা কেমন যে বিচ লাভার্স লাইক আইসক্রিম এরকম টাইপের? বিচ লাভার্স লাভ আইসক্রিম, এটা একটা দামি কথা বলছে। এই কথাটা খুব সুন্দর, কথাটা আমার পছন্দ হয়েছে। আচ্ছা,
তো এই লোকটা যে ব্যাখ্যাটা করছে, আমি এই ব্যাখ্যাটা বলে দিই, সময় নষ্ট করে লাভ নেই। তবে তোমাদের চিন্তার লাইন ঠিক ছিল, একটু আরো 2-1 মিনিট চেষ্টা করলে আমরা ঠিক জায়গায় পৌঁছে যেতাম। আচ্ছা, আইসক্রিম ইটারদের কেন শার্ক খায় তার ব্যাখ্যাটা শোনো। সে যে ব্যাখ্যাটা দ্বারা করছে, আইসক্রিম খেলে আসলে মানুষের টেস্ট, মানুষ এরকম হয় না যে তোমার মানুষের টেস্ট বেড়ে যায়, যে হাঙ্গর আইসক্রিম খায় আইসক্রিম পছন্দ করে। হাঙ্গর আইসক্রিম পছন্দ করে কিনা এই ধরনের রিসার্চ কখনো হয় নাই, বা হইতেছে কিনা আমি তাও আমার জানা মতো হইতেছে না। এখন কত হলো, মানুষ আইসক্রিমটা কখন খাইতে পছন্দ করে, শীতকালে না গরমকালে? অবভিয়াসলি গরমকালে। অবভিয়াসলি গরমকালে আইসক্রিমটা খাইতে মজা লাগে বেশি। আচ্ছা, তো এখন মনে করো তুমি ইউরোপ বা ইউনাইটেড স্টেটস বা যে কোনো উন্নত দেশের একটা বিচের কথা চিন্তা করো। মানুষ বিচে গেছে সাঁতার কাটতে, একদিন খুব গরম পড়ছে, তো গরম পড়ছে তো কি হয়েছে, তখন তোমার বিচের মধ্যে আইসক্রিম বিক্রি বেড়ে গেছে। তো এখন আইসক্রিম খায়া হোক বা না খায়া হোক, একটা লোক সাঁতার কাটতে সে যখন নামছে পানিতে, তখন সে আসলে কতক্ষণ পানিতে থাকবে? যদি গরম বেশি হয়, সে বেশিক্ষণ থাকতে তার ভালো লাগবে, সে হয়তো সাঁতার কাটতে কাটতে একটু একটু বেশি ডিপে চলে যাবে, তখন হয়তো তার একটা হাঙ্গর দেখে খায় ফেলছে। আলটিমেটলি দেখো, এখানে আইসক্রিম খাওয়ার সাথে কিন্তু হাঙ্গর আসলে সরাসরি কোনো সম্পর্ক নাই। কনজাংশনটা যেটা আসল ব্যাপারটা হচ্ছে যে ওই দিন যদি গরম বেশি পড়ে, গরম বেশি পড়লে কি হবে, মানুষ আইসক্রিম বেশি খাবে বা নাও খাইতে পারে। তো তখন সে কি হবে, সাঁতার কাটতে কাটতে একটু বেশি ডিপে চলে যাবে, একটু ডিপ ওয়াটারের মধ্যে শার্ক গুলো আসে, একদম তীরে তো আসতে পারে না, একটু ভিতরে গেলে হয়তো আসে, তখন তারা হয়তো হাঙ্গর অ্যাটাক করে খায় ফেলছে। তাইলে এখন দেখো আলটিমেটলি ব্যাখ্যাটা কি দাঁড়াইলো, যে স্যার মিলাইতে temperature, পারলাম না, মানে তো ঠান্ডার সময় তো মানুষজন সাঁতার কাটে, ডিপে যায়। ঠান্ডার সময় কি মানুষ খুব বেশি ডিপে যায়? ধরো আমি যেসব জায়গার কথা বলতেছি, এইসব জায়গায় যেই ঠান্ডা পড়ে মানুষ হয়তো পানিতে নামতেই চায় না, আর যেই জায়গায় নামে ওখানে হাঙ্গর নাই। যেমন তোমার সুইডেনের একদম উত্তরে কিরুনা নামে একটা জায়গা আছে, তো ওইখানে, তারপরে ওইখানে এবং ফিনল্যান্ডেও এরকম কিছু স্পট আছে, নরওয়েতে আছে, নরওয়েতেও বোধহয় আছে। এরা করে কি, তোমার শীত যখন খুব ভালো মতো পড়ে একদম ডিসেম্বর জানুয়ারি মাসের দিকে, এরা করে কি, সাগরের সাগরের উপরে বা লেকের উপরে পানি যে জমে বরফ হয়ে যায়, 3-4 ফুট মোটা বরফ হয়ে যায়, এরা করে কি, এই বরফটা কাইটা এই পানির মধ্যে একটা বা দুইটা ডুব মারে। এটা এরা খুব মজা পায়, এরা বলে যে কিছুক্ষণ থাকতে নাকি তোমার আর অত শীত লাগে না। কিন্তু এটার মধ্যে তারা সাঁতার কাটতে কাটতে অত যেতে পারে না, কারণ কিছুক্ষণ থাকলে হাইপোথার্মিয়া হয়ে যায়, মানুষ বাঁচবেই না। 5-7 মিনিটে বেশি থাকলে মানুষ ওই ঠান্ডায় বাঁচবে না, কারণ তোমার উপরে বাতাসের টেম্পারেচার ওই জায়গায় থাকে, মনে করো তোমার -40 -50 এরকম। ওই টেম্পারেচারে ওই ঠান্ডা পানির মধ্যে ওই পানিতে বেশিক্ষণ বাঁচা সম্ভব না, মানুষ মারাই যাবে। তো আলটিমেটলি গরমকালে এই জিনিসটা বেশি হয়, যখন নাকি তোমার টেম্পারেচারটা হাই থাকে। আচ্ছা, তাহলে দেখো আমরা তাহলে ব্যাখ্যাটা কি দ্বারা করলাম, যে আইসক্রিমের সাথে শার্কের সম্পর্কটা কি। যখন নাকি টেম্পারেচার বেশি থাকতেছে, তখন তারা বলতেছে কি, তারা হয়তো আইসক্রিম খাইছে, নাও খাইতে পারে। তো ম্যাক্সিমাম কেসে দেখা যায় তারা আইসক্রিমটা খাইছে, খায় তারপর পানির মধ্যে সাঁতার কাটতে গেছে, একটু বেশি ডিপে চলে গেছে, যেখানে হয়তো তোমার দুই একটা হাঙ্গর ঘোরাঘুরি করতেছিল, তারা তাদেরকে খাইছে। আচ্ছা, এই লোকটার ব্যাখ্যাটা কি তোমাদের কিছুটা বিশ্বস্ত মনে হয়েছে? হালকা। হালকা, জি ওকে, স্যার, হালকা থাকলে চলবে। মনে হয়েছে স্যার। আচ্ছা, এবার সেকেন্ড ব্যাখ্যাটায় আসো। সোডা ড্রিঙ্কার যারা নাকি তোমার এই সোডা খাইতেছে, তারা রোড অ্যাক্সিডেন্টে বেশি মারা যেতেছে। এটার ব্যাখ্যাটা কি হতে পারে বলতো? এই কনজাংশনটা এখানে কি হতে পারে বলতো? স্যার সোডা বেশি করে রিলেশনশিপ মাতাল অবস্থায় ড্রাইভ করবে। না না না, সোডা থেকে কেউ মাতাল হবে না। সোডা তো মনে করো তোমার এই যে কোক, স্যার সোডা খাইলে স্যার ব্রেইন স্যার মানে রিয়াকশন টাইমটা স্যার কমে যায়, এই জন্য ব্রেইন স্যার ইনফরমেশন প্রসেস করতে টাইম নেয়, এই জন্য মানুষ অ্যাক্সিডেন্ট হয়। মানুষ এক্সাইটেড হয়ে যায় বেশি। এক্সাইটেড হয়ে যায়, ইনফরমেশন মানে করতে টাইম নেয় বেশি। আচ্ছা, কিংবা স্যার সোডা কিনতে তো স্যার বেশি বেশি বাইরে যেতে হবে আর কি, মানে সোডা যদি মানে বেশি ড্রিঙ্কার হয়, মানে এডিক্টেড হয়, তাহলে সে কিনতে কিনতে বেশি বেশি বাইরে যাবে। আর বেশি বেশি বাইরে গেলে স্যার সেক্ষেত্রে দেখেছে রোড অ্যাক্সিডেন্টে মানে মরার সম্ভাবনা, হাতটা বাইরে যেতে পারে, এটাও মনে হইতে পারে আর কি। এটাও একটা ব্যাখ্যা হইতে পারে, আর ব্যাখ্যাটা ইন্টারেস্টিং হইতে পারে। ইয়েস, সোডার জন্য বাইক চালানোর জন্য। আর হচ্ছে স্যার মানে হচ্ছে যারা ড্রাইভার তারা যদি আসলে সোডা খায়, তাহলে এক হাত দিয়ে সোডা খাবে, আরেক হাত দিয়ে ড্রাইভ করবে, তাহলে অ্যাক্সিডেন্ট বেশি হতে পারে। আচ্ছা, শিবলির ব্যাখ্যাটা আমার পছন্দ হচ্ছে, কিন্তু তার আগে ফরহাদ কি বলছিলাম? ফরহাদ না ফাহাদ, আমি নামটা ভুলে গেছি। ফাহাদ না, বাইক অ্যাক্সিডেন্টের কথাটা কে বলছিল? এই বাইক অ্যাক্সিডেন্টের কথা কে জানি বলতেছিল, কে? স্যার ফরহাদ বলছিলেন, ফরহাদ। মিস্টার ফরহাদ। না স্যার, ওই যে রাকিবুল যেটা বলতেছিল যে হচ্ছে গিয়ে সোডা কেনার জন্য বেশি বেশি বাইরে যাইতে হবে, তখন বাইকের accident কথাটা হবে। তুমি বলছিলে না যে বাইক অ্যাক্সিডেন্ট হবে? না স্যার, বাইক অ্যাক্সিডেন্ট বাইক শব্দটা কে বলছিল? আমি একটা বাইক শব্দ শুনছি, এটা কে বলছিল? কয়েকজন বলতেছিল, আমি ঠিক ফলো করতে পারিনি, কে বলছিল? আরে বয়ের কিছু না, আমি তো তোমাদের সাথে এমনি সারা জীবন পড়াইছি, মাঝখানে হয়তো 6-7 মাস ক্লাস নিতে পারিনি, কিন্তু আমি তো তোমাদের সাথে এভাবে ডিসকাস করি পরে। বলো, বাইকের কথাটা কে বলছিল? নাকি তোমরা ভুলে গেছো কে বলছো?
আচ্ছা তোমরাও ভুলে গেছো। আচ্ছা তোমরা যে পয়েন্ট গুলা বলছো, আমি এখান থেকে একটা জিনিস অন্য একটা জিনিস দাঁড়া করতে চাই, সেটা হলো গিয়া তোমরা কত এই যে সোডা টাইপের যে ড্রিঙ্ক গুলো এগুলো বেশি কারা খায় বলো তো? ইয়াংস। ইয়াং পাবলিকরা বেশি খায়। আচ্ছা তো ইয়াং পাবলিকরা বেশি খায়, এবং এই যে বাইকের কথাটা আমি যে কারণে টানতেছিলাম, আমরা রাস্তায় যখন বাই হই রেকলেস বাইক চালাইতে আমরা কাদেরকে দেখি? ইয়াং পাবলিক রাইট। আলটিমেটলি ইয়াং পাবলিকদেরই দেখি, এবং আস্তে আস্তে এই বয়সটা আরো কমতেছে। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন হয়তো দেখা যেত যে আমাদের কাছাকাছি বয়সের বা আমাদের যে 1-2 বছর বয়সের বড় যারা বা ভার্সিটি থেকে পাশ করে বের হয়ে গেছে এরা বাইক চালাইতো, খুব ধুমায়া বাইক চালাইতো। ঢাকা ভার্সিটিতে একটা জায়গা ছিল তোমার, ওই যে ব্রিটিশ কাউন্সিলটা চিনো তোমরা? ইয়েস স্যার। ব্রিটিশ কাউন্সিলের যে রাস্তাটা ফুলার রোড, তো ফুলার রোডটা না খুব নীরব থাকতো। তো আমি যে ব্রিটিশ কাউন্সিলে যাইতাম ওখানে প্রায় দেখতাম এরকম বাইরে থেকে কিছু ছেলে পেলে আসতো, এরা ভূতের মতো বাইক চালাতো, মানে মনে হচ্ছে যে বাইকটা স্পিডে না চালালে বোধহয় ওখানে মারা যাবে, এরকম একটা কিছু মনে হতো এদের দেখলে। তো এখন ওই জায়গায় খুব কড়াকড়ি করছে, ওদিকে পুলিশ টুলিশ সারাক্ষণই পাহারা টারা দেয়, এখন আর ওইখানে অতটা দেখা যায় না। কিন্তু এই ভাইরাস এখন সারা দেশে ছড়াই গেছে। আমাদের বাসার সামনে যে রাস্তাটা খুব ছোট একটা রাস্তা, এই রাস্তার মধ্যে মাঝে মধ্যে এরা যে স্পিডে চালায় আমার মনে হয় যে এরা মনে হয় 2-1টা গেল, এখনই মনে হয় গেল, এরকম মনে হয়, প্রায় মনে হয়, হোয়াট এভার। তাহলে এখন দেখো সোডা খাক বা না খাক আসলে অ্যাক্সিডেন্টটা কারা করতেছে? এই যে বাইক যারা চালায় বা যারা রেকলেস ভাবে রাস্তায় চলাফেরা করে এদের মধ্যে অ্যাক্সিডেন্টটা বেশি হয় না, রোড অ্যাক্সিডেন্টটা? ইয়েস স্যার। আচ্ছা তাহলে এখন দেখো সোডাও কিন্তু এখানে আসলে একটা ইন্ডিকেটরটা সে কি ইন্ডিকেট করতেছে? রেকলেস নেচারকে, রেকলেস বিহেভিয়ারকে সে ইন্ডিকেট করতেছে, এবং এই বিহেভিয়ারটা কাদের মধ্যে আমরা দেখতেছি আসলে? ইয়াং পাবলিক। ইয়াং পাবলিকদের মধ্যে। তাহলে আসলে বয়স, এটা আসলে কারণটা কি? যাদের বয়স কম, পিপলস who are young and have reckless behave, এরাই আসলে মারা যেতেছে। তাহলে এখন দেখো আলটিমেটলি এই যে এতক্ষণ বকবক করলাম, এই বকবকানির উদ্দেশ্যটা কি? যে এই যে লোকটা, এই যে সেই দুইটা জিনিস দাবি করলো যে সোডা আর আইসক্রিমের সাথে ভায়োলেন্সের রিলেশনটা কোন জায়গায়। তাহলে আমরা এখন কি করলাম, এতক্ষণ আমরা তোমরা একসাথে কথা বলে বাইর করলাম যে এখানে কারণটা কি হতে পারে। প্রথম কারণটা হইলো যে টেম্পারেচার বেশি, এই জন্য অ্যাক্সিডেন্টটা হইতে পারে, এই শার্কের অ্যাটাক হইতে পারে, আর যাদের বয়স কম তারা অ্যাক্সিডেন্টটা বেশি করতে পারে। তাহলে এখন দেখো এই জিনিসটাকে ব্যাখ্যা করার জন্য, এই সোডা আর আইসক্রিমের ব্যাখ্যাটা, অ্যাক্সিডেন্টের সোডা আর আইসক্রিমের সাথে ভায়োলেন্স ব্যাখ্যা করার জন্য আমরা প্রথমে কি করলাম, একটা থিওরি দ্বারা করালাম। থিওরিটা কি? থিওরির কাজটা কি? থিওরির কাজটা হলো যে রিয়েল লাইফে যখন নাকি আমরা একটা রিসার্চ করতে চাই সেখানে আমরা প্রথমে কি করি, আমরা একটা ঘটনাকে ব্যাখ্যা করার জন্য একটা থিওরি দ্বারা করাই। থিওরিটা কি? এই যে এরকম আমরা যে দুইটা থিওরি দ্বারা করালাম যে টেম্পারেচারের কারণে মানুষ সাঁতার কাটতে বেশি ডিপে যায়, তখন তারা হাঙ্গরের অ্যাটাকের শিকার হয়, এবং বয়স কম যাদের তারা বেশি হয়তো সোডা খায় বা না খায়, বয়স কম হওয়ার কারণে তারা তখন কি হয়, রেকলেস বিহেভিয়ার করে, এবং সেখান থেকে তারা রোড অ্যাক্সিডেন্টের শিকার হয়। তো দেখো আমরা এই দুইটা এই ভায়োলেন্সকে ব্যাখ্যা করার জন্য আমরা যে ব্যাখ্যাটা দ্বারা করালাম এই ব্যাখ্যাটাই হচ্ছে আমাদের থিওরি। বাবারা তোমরা কি থিওরির টার্মটা কই থেকে আসছে তোমরা এখন কিছুটা ধরতে পারছো? লেডিজ এন্ড জেন্টলম্যান তোমরা কি আমরা থিওরি টার্মটা কই থেকে আসছে কিছুটা ধরতে পারছো? আচ্ছা ভেরি গুড। তোমাদেরকে এখন যে স্লাইডটা তোমরা দেখতেছো এটা তোমাদের সিলেবাসের দরকার নাই, এই জিনিসটা আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা যখন 4th ইয়ারে যাবা বা মাস্টার্সে যাবা তখন তোমাদের এই জিনিসগুলো নিয়ে অনেক কাজ করতে হবে। ধরো তোমাদেরকে আমি অ্যাডভান্সই দেখাই ফেলতেছি। আচ্ছা তাহলে এখন দেখো আমরা আমাদের ভায়োলেন্সের জন্য দুইটা থিওরি দ্বারা করেছি, প্রথমটা ছিল যে টেম্পারেচার বেশি, আর সেকেন্ডটা ছিল যে তোমার বয়স কম। তো এখন এটাকে চেক করার জন্য আমরা কি করব, এই যে আমরা দুইটা থিওরি দ্বারা করাইলাম, এই যে দুইটা থিওরি আমরা দ্বারা করাইলাম, তো এখন দেখো এই থিওরিটাকে ব্যাখ্যা করার জন্য এখন আমার কি করতে হবে, কিছু রিয়েল লাইফে কিছু সংখ্যা নিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদেরকে চেক করতে হবে যে আমাদের এই থিওরিটা সত্যি না মিথ্যা, এই এই জিনিসটা সত্যি না মিথ্যা, এটা আমাদেরকে চেক করতে হবে। তো এটা চেক করার জন্য আমরা যে ডাটা নিয়ে কাজ করব, আমরা যেই শর্তটা নিয়ে রিয়েল লাইফে যেই কন্ডিশনটা নিয়ে আমরা কাজ করব সেটাকে আমরা বলতেছি হাইপোথিসিস। তো এটা কিরকম হতে পারে, যে আমরা বলতে পারি যে টেম্পারেচার হলো গিয়া তোমার মোর দেন 35, এটা একটা হাইপোথিসিস। আর বয়সের জন্য কি হতে পারে, আমরা বললাম যে তোমার এজ ছিল তোমার লেস দেন 22। আমি বললাম যে এই দুইটা জিনিস যদি হয় তাহলে আমার এই থিওরিটাকে প্রমাণ করার জন্য আমরা বললাম যে আমাদের আসলে টেম্পারেচারটা যদি 35-এর বেশি থাকে তাহলে অ্যাক্সিডেন্টটা হইতেছে, আর আমাদের এই বয়সটা যদি 22 বছরের কম হয় তাহলে দেখা যেতে পারে আমার অ্যাক্সিডেন্টটা হইতেছে। তাহলে এখন দেখো এই থিওরিটা সত্যি না মিথ্যা এটা চেক করার জন্য আমরা যে দুইটা স্টেটমেন্ট দিলাম, যে টেম্পারেচার 35-এর বেশি থাকলে ভায়োলেন্স হইতেছে,
আর বয়স 22-এর কম থাকলে ভায়োলেন্স হইতেছে। এই দুইটা স্টেটমেন্টকে আমরা বলতেছি হাইপোথিসিস। আচ্ছা, আমি আবার বলতেছি, আমাদের প্রবলেম গুলো কি ছিল? প্রবলেম গুলো ছিল যে সোডা ড্রিঙ্কারদের রোড অ্যাক্সিডেন্ট বেশি হয়, আইসক্রিম ইটারদের শার্ককে বেশি অ্যাটাক করে। তো এই দুইটাকে ব্যাখ্যা করার জন্য আমরা কি জিনিস দ্বারা করাইলাম? আমাদের আমরা যে দুইটা স্টেটমেন্ট দ্বারা আমরা ফার্স্টে দুইটা থিওরি দ্বারা করালাম। থিওরিগুলো কি ছিল? থিওরিগুলো ছিল যে তোমার টেম্পারেচার বেশি থাকলে শার্কে অ্যাটাক করবে, আর যাদের বয়স কম তাদেরকে তোমার রোড অ্যাক্সিডেন্ট বেশি হবে। এই দুটো হচ্ছে আমার থিওরি। এই থিওরি দুইটা সত্যি না মিথ্যা এটা চেক করার জন্য আমরা দুইটা স্টেটমেন্ট দ্বারা করালাম। স্টেটমেন্ট গুলো কি কি? যে টেম্পারেচার 35-এর বেশি হলে তোমার এই শার্কের অ্যাটাকটা হইতে পারে, বেশি সাঁতার কাটবে, বেশি গভীরে যাবে। আরটা বললাম যে যারা বয়স কম অর্থাৎ ইয়াং যদি হয়, এজ যদি 22-এর কম হয়, তাহলে তোমার এটা হইতে পারে। তাহলে এই থিওরিটা সত্যি না মিথ্যা চেক করার জন্য আমরা যে স্টেটমেন্ট দুইটা পাইলাম, এই স্টেটমেন্ট দুইটাকে আমরা বলতেছি হাইপোথিসিস। আচ্ছা, এখন এই হাইপোথিসিসটা ট্রু না ফলস, এই হাইপোথিসিস গুলো ঠিক আছে কিনা এটা চেক করার জন্য তোমাদেরকে যদি বলি, তোমরা কি করবা? লেডিস ডেটা কালেক্ট করতে হবে। ডেটা কালেক্ট করবা, ভেরি গুড। এই ডাটাটা তোমরা কেমনে কালেক্ট করবা? এটা একটা তোমরা রিসার্চের একটা ডিজাইন তোমাদের করতে হবে। এই রিসার্চ ডিজাইনটা, এই যে ডাটা কালেকশন করার আগে তোমাদেরকে রিসার্চের ডিজাইনটা করতে হবে। সেখানে তোমাদেরকে বের করতে হবে যে তোমার ডাটা কালেকশনের প্রবলেমটা আসলে কি, আমার রিসার্চের সাইটটা কি, এবং আমার ফাইনালি যেটা দেখতে হবে যে আমার এই ডাটা কালেকশনের মেথডটা কি হবে। এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। আমি কি বুঝাতে পারলাম কিছুটা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে থিওরি দ্বারা করাইলাম, সেখান থেকে একটা স্টেটমেন্ট দাঁড় করলাম হাইপোথিসিস। এই হাইপোথিসিসটা ট্রু না ফলস বের করার জন্য আমার ডাটা কালেক্ট করতে হবে। আর এই ডাটা কালেকশনের আগে আমার রিসার্চ ডিজাইনটা বের করতে হবে, যেখানে আমাকে দেখতে হবে যে ডাটা কালেকশনের প্রবলেমটা আসলে কই থেকে আসতেছে, রিসার্চটা আমরা কোন জায়গায় করব, কোন জায়গা থেকে ডাটা কালেক্ট করব, এবং ফাইনালি আমার ডাটা কালেকশনের মেথডটা কি হবে। এই ডাটা কালেকশনের যে মেথডটা, এটাকে আমরা বলতেছি স্যাম্পলিং মেথড বা স্যাম্পলিং টেকনিক। ডাটা কালেকশনের জন্য আমরা যে ডাটাটা নিতেছি এটাই হচ্ছে আমার স্যাম্পল। এই স্যাম্পল কালেক্ট করার জন্য যে টেকনিক, এটাকে আমরা বলতেছি স্যাম্পলিং টেকনিক। তো আমাদের আজকের যে টপিকটা, আজকের ক্লাসের যে টপিকটা স্যাম্পলিং টেকনিক, এখানে আমরা এই জিনিসটা নিয়ে কাজ করবো যে ডাটাটা কিভাবে কালেক্ট করতে হয়, ডাটাটা কোন টেকনিকে কালেক্ট করতে হয়, এবং ডাটাটা কি মানে ডাটাটা তোমার কি সাইজে কালেক্ট করতে হবে, কতটুকু কালেক্ট করতে হবে, এই জিনিসগুলো নিয়ে কাজ করাটাই হলো আমার আজকের ক্লাসের মেইন অবজেক্টিভ। আচ্ছা, তো এরপরে ডাটা কালেকশনের পর আরো কিছু ফার্দার স্টেপ আছে রিসার্চে, সেটা নিয়ে আমার এই মুহূর্তে কোনো দরকার নেই, ওইটা আমি আপাতত স্কিপ করে গেলাম। তাহলে এখন দেখো আমাদের মেইন টপিক যেটা স্যাম্পলিং টেকনিক। স্যাম্পলিং টেকনিকটা আসবে ডাটা কালেকশনের কনসেপ্ট নিয়ে। তো এখন এই ডাটা নিয়ে আমি তোমাদেরকে আরেকটু রিভিউ করতে চাই। কাউসার স্যার যখন তোমাদেরকে পড়াইছিল আজকে থেকে 1 বছর বা 1.5 বছর আগে, 1 বছর আগে মনে পড়েছিল, তখন তোমাদেরকে বলছিল ডাটা জিনিসটা কি। ডাটা জিনিসটা কি কেউ বলতে পারবো আমাকে? লেডিজ এন্ড জেন্টলম্যান, ডাটা জিনিসটা একটা পরিমাপযোগ্য বৈশিষ্ট্য। পরিমাপযোগ্য বৈশিষ্ট্য, এটিকে ঠিক ক্যারেক্টারিস্টিক্স নাকি কোনো কিছুর পরিচয় দেওয়ার একটা উপায়, কোনটা? জি স্যার, কোনো কিছুর একটা ব্যাপারে ধারণা দিতে পারে যে সেটাই। কোনো কিছুর একটা ব্যাপারে ধারণা দিতে পারে। আচ্ছা মিস্টার রাব্বি, আমি তোমারে দিয়ে ডাটার একটা এক্সাম্পল দিই। প্রথমে দেখো তোমার আইডি কত? 2019 12063। 12063, এটা হচ্ছে তোমার আইডি। আচ্ছা, তোমার নাম হচ্ছে রাব্বি হোসেন। আচ্ছা, তুমি কোন কলেজে পড়ছো? স্যার গাইবান্ধা আহমদউদ্দিন শাহ শিশু নিকেতন। আল্লাহু আকবার, এত বড় বানান আমি লিখতে গেলে ভুল করবই। গাইবান্ধা কি কলেজ? আহমদউদ্দিন। আহমেদ উদ্দিন। আচ্ছা, আমি দিয়ে দিলাম গাউ কলেজ। কিছু মনে করে না বাবা, আমি পুরো বানান লিখতে গেলে ভুল করবই, আমি সরি। সমস্যা নাই স্যার। আচ্ছা, তোমার এখন বয়স কত বলা যাবে? স্যার 22। যেহেতু তোমার আর আমার নাম এক, আমি তোমার বয়স কমাই দিলাম, তোমার বয়স আমি করে দিলাম 15 বছর। আচ্ছা, তুমি এখন কোন জায়গায় আছো? স্যার আমি গাইবান্ধাতে আছি এখন। তুমি গাইবান্ধাতে আছো? জি জি, গাইবান্ধাতে। ভেরি গুড। গাইবান্ধা বানান কি ঠিক আছে নাকি দেখো তো? হ্যাঁ স্যার ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এখন দেখো এই লাইনটার, আমি এখানে আরো অনেক কিছু লিখতে পারি, আমি আর লিখলাম না। এখানে তোমরা দেখো এই লাইনটার মধ্যে কি হইতেছে দেখো তো। মিস্টার রাব্বি সম্পর্কে কিছু ইনফরমেশন এখানে আছে। তার আইডি কত, তার নাম কি, সে কোন কলেজে ইন্টার পড়ছে, তার এখন বয়স কত, সে কোথায় এখন আছে। এই যে দেখো এই পুরা লাইনটা কি করতেছে, মিস্টার রাব্বি সম্পর্কে কিছু ইনফরমেশন দিতেছে। এই লাইনটা, এই যে পুরা যে লাইনটা, এটাই হচ্ছে মিস্টার রাব্বি সম্পর্কে একটা ডাটা। এখানে কি পাইতেছি আমরা? রাব্বি সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন আমরা একসাথে পাইতেছি, এটি হচ্ছে মিস্টার রাব্বির জন্য একটা ডাটা। আচ্ছা, এবার আর ডাটা ইনফরমেশন কি স্যার এক? হ্যাঁ, ডাটা ইনফরমেশন কি স্যার এক? কোন কোন জায়গায় এক। যদি আমি একটা ইনফরমেশন দিই তখন সেই একটা ইনফরমেশনই তার জন্য একটা ডাটা। আবার আমি যদি মাল্টিপল ইনফরমেশন দিই তাহলে পুরোটা তার জন্য একটা ডাটা।
যেমন আমি মনে করো শুধুমাত্র রাব্বি সম্পর্কে একটা কথাই বললাম যে তার আইডি এটা, আইডিটা ছাড়া আর কিছু বললাম না, তাহলে তার ডাটার মধ্যে শুধু তার আইডিটাই আছে, অন্য কোনো ইনফরমেশন নাই। সেই ক্ষেত্রে ইনফরমেশন আর ডাটাটা একই জিনিস। all data are information but all information are not data এরকম। এই কনফিউশনে তোমরা সাধারণত পড়বা না, এই কনফিউশনে তোমাদের কখনো পড়া লাগবে না আশা করি। আচ্ছা, নেক্সট কারে ধরা যায়? সাদিয়া, তুমি কি আছো? সাদিয়া, সাদিয়া রোল নাম্বার 3, তুমি কি আছো? সাদিয়ার সাউন্ড পাওয়া যায় না। সাদিয়া কি আছো? আচ্ছা, তাহলে মিস্টার ইউনিব মৃধা, তুমি কি আছো? মিস্টার ইউনিব মৃধা, জি স্যার। মিস্টার ইউনিব মৃধা, আমি তোমার ডাটাটা নেই। তোমার রোল নাম্বার হচ্ছে 2019-12029। আচ্ছা, তোমার নাম হচ্ছে মিস্টার ইউনিব মৃধা, ইউনিব মৃধা। আচ্ছা বাবা, তুমি কোন কলেজে পড়ছো? স্যার নরডেম কলেজ। ওরে খাইছে আমারে, আমি এমন এক কলেজে পড়ছি যারা সারা জীবন খালি ঈর্ষায় মরে এই নরডেমরে নিয়ে, কিন্তু নরডেমের ধারে কাছেও যেতে পারে না। বলো তো কোন কলেজে পড়ছি আমি? স্যার ঢাকা কলেজ। ভেরি গুড। ঢাকা কলেজের লোকজন নরডেমরে নিয়ে সারাটা জীবন খালি জেলাস ফিল করে, কিন্তু জীবনে ঢাকা নরডেমের ধারে কাছেও যেতে পারে না। আচ্ছা মিস্টার মৃধা, তোমার বয়স কত? স্যার 21। তোমার বয়স 21, তাহলে তুমি এক কাজ করি, তোমার বয়সটাও কমাই দিই, তোমার বয়স বানাই দিলাম 15.5। আমি চাই না তুমি যে কাউরে বলো যে ঢাকা কলেজের একজনের কাছে তুমি হয়রানি শিকার হয়েছো। আচ্ছা, তুমি এখন কোথায় আছো? স্যার ঢাকাতে স্যার। ভেরি গুড। আচ্ছা, তাহলে এখন দেখো তোমার সম্পর্কে এরকম আরো অনেক ইনফরমেশন আমি একটার পর একটা লিখে যেতে পারি। তাহলে এটা হলো তোমার জন্য একটা ইনফরমেশন, তোমার জন্য একটা ডাটা, রাইট? জি স্যার। আচ্ছা, এভাবে তোমাদের ক্লাসের সবার ডাটা আমি একসাথে লিখে যেতে পারবো না একটার পর একটা? জি স্যার পারবেন। আচ্ছা, তাহলে প্রত্যেকটা লাইন হচ্ছে এক একজনের জন্য একটা ডাটা, আর সবার ডাটা যখন একসাথে লিখতেছি একটা কালেকশন হইতেছে, একই জাতীয় অবজেক্টের ওয়েল ডিফাইন্ড কালেকশন, এটাকে কি বলে? সেট। সেট। তাহলে এটা কি হবে বলো, কি সেট হবে এটা? সেট অফ ডাটা। ডাটা সেট। এটা তাহলে হবে একটা ডাটা সেট, প্রত্যেকের জন্য ডাটা আছে, সবার ডাটাকে যখন একটা সেট আকারে একসাথে প্রকাশ করতেছি তখন আমরা সেটাকে বলতেছি একটা ডাটা সেট। সেট বিল্ডার। হ্যাঁ, এটা হচ্ছে একটা ডাটা সেট। প্রত্যেকটা লাইন হচ্ছে একজনের জন্য একটা ডাটা, আর পুরাটা সেটকে আমরা একসাথে বলতেছি একটা ডাটা সেট। আচ্ছা, তাহলে এখন তোমার ডাটা গেল, ডাটা সেট গেল। তোমাদের কাউসার স্যার যখন পড়ে, কাউসার স্যার ডাটার একটা টাইপ পড়াইছিল, ডাটা 3 রকম পড়াইছিল মানে কালেকশনের বেসিসে। প্রথমটা ছিল তোমার প্রাইমারি ডাটা। প্রাইমারি ডাটাটা কি জিনিস? যখন নাকি একজন ফিল্ড থেকে প্রথমবারের মতো একটা ডাটা কালেক্ট করে নিজের রিসার্চের জন্য, নিজে যে একটা ডাটা কালেক্ট করে সেটাকে আমরা বলি প্রাইমারি ডাটা। যখন নাকি আমরা ফ্রেশ একটা ডাটা প্রথমবারের মতো ফিল্ড থেকে কারো কাছ থেকে ডাটাটা কালেক্ট করতেছি। আচ্ছা, এখন এই প্রাইমারি ডাটা মনে করে একজন কালেক্ট করছে, করার পরে তার কাছ থেকে আরেকজন নিয়ে ইউজ করলো তার রিসার্চের জন্য, তাহলে সেটা তখন হয়ে যাবে তার জন্য সেকেন্ডারি ডাটা। যেমন মনে করো মিস্টার জাভেদ হোসেন, রোল নাম্বার 52, আসো। মনে করো আমি আর জাভেদ দুইজনে মিলে একটা রিসার্চ করলাম যে আমাদের টেক্সটাইল ইউনিভার্সিটি, বাংলাদেশের সব পাবলিক ইউনিভার্সিটিতে চানাচুর যারা বিক্রি করে এদের ফাইন্যান্সিয়াল অবস্থাটা কি করোনার মধ্যে, এরকম একটা ডাটা আমি আর মিস্টার জাভেদ সারা বাংলাদেশ খুঁজে কালেক্ট করলাম। এখন কালেক্ট করার পরে তোমাদের মিস্টার মিস্টার মাহফুজুর, রোল নাম্বার 2017, রোল নাম্বার মাহফুজুর আছো? মিস্টার মাহফুজুর, তুমি কি আছো? ইয়েস স্যার আছি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। মিস্টার মাহফুজুর, ভালো আছো? জি স্যার। ভেরি গুড। তো মনে করো আমি আর জাভেদ সারা বাংলাদেশ ঘুরে একটা ডাটা কালেক্ট করলাম যে বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিতে যারা চানাচুর বিক্রি করে তাদের এখনকার ফাইন্যান্সিয়াল অবস্থা কি। তা আমরা যে ডাটাটা কালেক্ট করলাম এটা হলো আমার জন্য প্রাইমারি ডাটা। তো এখন মিস্টার মাহফুজুর, তুমি চিন্তা করলা কি যে আমাদের এই চানাচুরওয়ালা যারা আছে তারা কোন ডিজাইনের লুঙ্গি পরে, এই সম্পর্কে তুমি একটা ডাটা কালেক্ট করতেছো। তো এখন তুমি সামহাও খবর পাইছো আমি আর জাভেদ আগে থেকে একটা ডাটা কালেক্ট করে রাখছি। তো তুমি এসে আমাদেরকে বললা যে স্যার জাভেদ, আপনারা দুইজন আমাদের ডাটাটা দরকার, আমরা এরকম আমাদের চানাচুরওয়ালাদের ফ্যাশন সম্পর্কে একটা রিসার্চ করতে চাই, এখন আপনাদের ডাটার মধ্যে তাদের জামা কাপড় সম্পর্কে কিছু ইনফরমেশন আছে, আমরা এটা নিয়ে কাজ করতে চাই। তা আমরা কি করলাম, আমাদের ডাটাটা তোমার দিয়ে দিলাম, তুমি এটা নিয়ে বসে বসে অনেক গবেষণা করে একটা রিপোর্ট বাই করে ফেললা। তাহলে এই ডাটাটা তোমার জন্য কি হবে? সেকেন্ডারি ডাটা। এটা হবে মিস্টার মাহফুজুরের জন্য সেকেন্ডারি ডাটা। আমি আর জাভেদ যা কালেক্ট করছিলাম আমাদের জন্য এটা প্রাইমারি, কিন্তু যখন মিস্টার মাহফুজুর এই ফ্যাশনের জন্য আমাদের ডাটাটা নিয়ে ইউজ করতেছে তখন সেটা তার জন্য হয়ে যাবে সেকেন্ডারি ডাটা।
আচ্ছা, এই দুইটা ডাটার বাইরে আরেকটা ডাটা আছে, সেটা হচ্ছে তোমার ইন্টারনাল ডাটা। ইন্টারনাল ডাটাটা কি হবে, যে মনে করো তোমার প্রত্যেকটা অফিস, প্রত্যেকটা অর্গানাইজেশন তার মেম্বারদের সব ডাটা যে স্টোর করে রাখে নিজেদের কাজের জন্য, অফিসিয়াল পারপাস ইউজ করার জন্য, এই ডাটাটাকে বলা হয় ইন্টারনাল ডাটা। এটা আরেকটা নাম হচ্ছে অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স। এটা কোনো রিসার্চের জন্য কালেক্ট করা না, এই জিনিসটা কালেক্ট করা শুধুমাত্র অফিসিয়াল পারপাস ইউজ করার জন্য। আচ্ছা, যেমন বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি তোমাদের সবার সব ইনফরমেশন স্টোর করে রাখছে, তোমরা এখন কোন লেভেলে আসো, কোন কোন সাবজেক্ট নিয়ে ক্লাস করতেছো, তোমাদের কারেন্ট সিজিপিএ কত, সব ইনফরমেশন তারা রেকর্ড করে রাখছে। এটা অফিসিয়াল পারপাস রেকর্ড করা, এটা বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি কাশিম স্যারের কোনো রিসার্চের জন্য কালেক্ট করে রাখেন। কাজেই এটা হচ্ছে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির জন্য একটা ইন্টারনাল ডাটা বা একটা অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, তাহলে এখন দেখো এই যে তিনটা ডাটা টাইপ তোমরা দেখতেছো, এখানে আমাদের এই স্যাম্পলিং টেকনিকটা আমাদের কাজে লাগাইতে হবে শুধুমাত্র প্রাইমারি ডাটার জন্য। অর্থাৎ আমরা যখন নাকি আমাদের রিসার্চের জন্য প্রথমবারের মতো একটা ডাটা ফিল্ড থেকে কালেক্ট করতেছি, অবজারভেশন কালেক্ট করতেছি, তখন শুধুমাত্র সেই ক্ষেত্রেই আমাদেরকে এই প্রাইমারি ডাটাটা নিয়ে কাজ করতে হবে, এবং এই প্রাইমারি ডাটাটার জন্যই শুধুমাত্র আমাদের এই স্যাম্পলিং টেকনিক গুলো দরকার হবে। সেকেন্ডারি ডাটা অ্যানালাইসিসের জন্য এই স্যাম্পলিং টেকনিকের কোনো প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে এখন আসো আমরা দেখি স্যাম্পলিং টেকনিক জিনিসটা কি। আর বাই দ্য ওয়ে, আমার আজকের ক্লাসের পরে আমি পুরো স্লাইড তোমাদেরকে দিয়ে দিব, আজকের ক্লাসের পরে আমি মেইলে পাঠিয়ে দিব, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, তোমাদের সাথে তো বহুদিন ধরে কথা হয় না, তোমাদের ঈদ কেমন গেছে? জি স্যার, আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে এবং এখনো যাচ্ছে। সবাই কি সালামি পাইছিলা? দিয়ে তো কুরবান। হ্যাঁ, আর সালামি সালামি তো স্যার আমাদেরকে এখন দিতে হয়, বড় হয়ে গেছেন একটু। এই যে তুমি আমার দুঃখটা বুঝছো, আমি এখন যা যা পাই তার চেয়ে অনেক বেশি আমার দিতে হয়, এটা খুব মানে আপনি প্রত্যেকটা। তো পান স্যার, আমরা তো পাই না, না পাই দিতে হয়। আমি সরি, তোমার অবস্থা তাহলে আমার চেয়েও খারাপ। আমি সরি মিস্টার ফরহাদ। হোয়াটএভার, আমি কিছু পাই, কিন্তু অ্যাকচুয়ালি শেষ পর্যন্ত আমার নিজের শেষ পর্যন্ত দেনাগ্রস্তই থেকে যায় আলটিমেটলি। তারপর কি জানি বলে, এই ঈদে জামা কাপড় কিছু কিনতে পারছো তোমরা কেউ? স্যার কোন ঈদে, রোজারটা না ঈদেরটা, কোরবানি ঈদেরটা? রোজারটাই ধরো, কোরবানি ঈদে তো সাধারণত কেউ জামা কাপড় তেমন একটা কিনে না বাংলাদেশে। রোজায় কিনছিলাম, ওগুলো দিয়ে চালাই দিছি। ভেরি গুড। আচ্ছা, তাহলে এখন আসো আমরা পরের টপিকটায় হাত দিই, যে তোমার স্যাম্পলিং টেকনিক জিনিসটা কি। স্যাম্পলিং টেকনিক জিনিসটা হলো গিয়া, আমরা এই যে ডাটাটা কালেক্ট করব, এই ডাটা কালেকশনের যে টেকনিক গুলা, যে মেথড গুলা, এটাই হচ্ছে আমার স্যাম্পলিং টেকনিক। তো এখন এই স্যাম্পলিং টেকনিকটা দুই রকম হতে পারে, একটা হচ্ছে তোমার প্রবাবিলিটি স্যাম্পলিং, আর একটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি স্যাম্পলিং জিনিসটা কি, যে আমরা এই ডাটা কালেকশনের যে টেকনিকটা, আমরা আমাদের যে ডাটাটা কালেক্ট করব, এটা ফ্যাক্টরিতে হোক আর রাস্তাঘাট থেকে হোক আর মানুষের জন্য যেখান থেকে হোক, আমরা ডাটা কালেকশনের জন্য যে টেকনিকগুলো ইউজ করবো, এখানে যদি আমরা কোনো প্রবাবিলিস্টিক মেথড ইউজ করি, তাহলে সেটা স্যাম্পলিংটা হয়ে যাবে প্রবাবিলিটি স্যাম্পলিং। আর আমাদের ডাটা কালেকশনে যদি কোনো রকম কোনো র্যান্ডমনেস না থাকে, কোনো প্রবাবিলিটি টেকনিক আমরা ইউজ করি না করি, তাহলে সেটা হয়ে যাবে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। ডাটা কালেকশনের এই স্যাম্পলিং এর এক্সাম্পল কি হতে পারে, মনে করো ধরো তোমরা গার্মেন্টস এর যারা যখন যাবা, তোমরা গার্মেন্টস এর কোয়ালিটি কন্ট্রোল বলে একটা জিনিস আছে। কোয়ালিটি কন্ট্রোলের কাজটা কিন্তু সম্পূর্ণ স্যাম্পলিং এর উপরে চলে। এই যে মনে করো সারাদিন এই যে লর্ডের পর লর্ড তারা কাপড় সেলাই করতেছে, কোয়ালিটিটা ঠিক আছে কিনা, এটা তোমার শিপমেন্টের জন্য ঠিক আছে কিনা, অবশ্যই স্যাম্পলিং নিয়ে তাদেরকে দেখতে হবে যে তোমার কোয়ালিটি ঠিক আছে কিনা। তারা কি করবে, মনে করো একটা বড় লট থেকে তারা একটা বা দুইটা কাপড় তারা র্যান্ডমলি পিক করবে, করে দেখবে যেটা সবকিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে বলবে যে হ্যাঁ, পুরো লটটা ছেড়ে দেওয়া যায়, ছেড়ে দাও। আচ্ছা, তো এখন প্রবাবিলিটি স্যাম্পলিং এর বেলায় কি হবে, আমরা অবশ্যই এখানে কোনো প্রবাবিলিস্টিক টেকনিক ইউজ করব। প্রবাবিলিস্টিক টেকনিক মানে কি, আমার এখানে স্যাম্পলের আমি যে স্যাম্পলটা নিতেছি, এখানে আমার যে স্যাম্পলটা কই থেকে নিব, মনে করো আমার কাছে 100টা প্যান্ট পিস আছে, 100টা প্যান্ট থেকে মনে করো আমি 4টা বা 5টা প্যান্ট আমি পিক করে দেখবো যে সবগুলো প্যান্ট ঠিক আছে কিনা, এই 4টা বা 5টা ঠিক আছে কিনা, 4টা বা 5টা যদি ঠিক থাকে, সবগুলো যদি ঠিক থাকে, আমি বলবো যে ঠিক আছে, এই 100টা প্যান্ট পিস তুমি ছেড়ে দাও। তো এখন আমরা যে কাজটা করব, এই 100টা প্যান্ট পিসেরই আমার স্যাম্পলে আসার জন্য কিছু না কিছু প্রবাবিলিটি থাকতে হবে। এই প্রবাবিলিটিটা জানা থাকতে হবে। যদি জানা থাকে, আমরা যদি জানি যে আমার এখানে প্রত্যেকটা এলিমেন্টের স্যাম্পল আসার প্রবাবিলিটি কত, সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের এই স্যাম্পলিং টেকনিকটা হচ্ছে একটা প্রবাবিলিটি স্যাম্পলিং। আর নন প্রবাবিলিটি স্যাম্পলিং হবে কখন, যে আমি আমার সামনে যে কাপড়টা পরছে, এই কাপড়টার রং দেখে আমি চয়েস করবো, আমি বললাম যে রংটা আমার পছন্দ হয় সেটা আমি আমার স্যাম্পলের মধ্যে দিব। অথবা যে কাপড়টা ভালো, আমি বলবো যে শুধুমাত্র ওইটাই আমার স্যাম্পল আসবে। তাহলে দেখো, আমি কিন্তু এখানে কোনো র্যান্ডমনেস ইউজ করতেছি না, বরং আমি আমার যারে পছন্দ তার আমি আমার ডাটা হিসেবে ইউজ করতেছি। এখানে কোনো র্যান্ডমনেস নাই, আমার নিজের বায়াস কাজ করতেছে। কাজে আমরা বলতেছি যে এই টেকনিকটা হচ্ছে তোমার নন প্রবাবিলিটি স্যাম্পলিং। বাবারা, তোমরা দেখো তো এই তিনটা জিনিস বুঝতে পারছো কিনা, স্যাম্পলিং কি জিনিস, প্রবাবিলিটি স্যাম্পলিং, নন প্রবাবিলিটি স্যাম্পলিং, এই তিনটা টার্ম তোমরা বুঝতে পারছো কিনা দেখো। স্যার প্রবাবিলিটি
স্যাম্পলিংটা একটু আরেকবার বলতেন স্যার। প্রবাবিলিটি স্যাম্পলিংটা হচ্ছে যে আমরা মনে করো যেখান থেকে স্যাম্পলটা কালেক্ট করব, মনে করো আমি 100 জন লোক দাঁড়ায় আছে, আমি 100 জন লোক থেকে 5 জন লোকের একটা স্যাম্পল আমি কালেক্ট করব। তো এখানে আমরা করব কি একটা প্রবাবিলিস্টিক কোন একটা টেকনিক আমি ইউজ করবো। কেমনে ইউজ করবো সেটা আমি পরে দেখাইতেছি। আমি একটা প্রবাবিলিস্টিক টেকনিক ইউজ করবো, এমন ভাবে করবো যে আমার এখানে 100 জনের প্রত্যেকের মধ্যে একটা র্যান্ডমনেস কাজ করবে, যে আমি 100 জন থেকে শুধুমাত্র আমার পছন্দের লোকজনের স্যাম্পল ঢুকাবো না, বরং র্যান্ডমলি লোকগুলারে আমার স্যাম্পলের মধ্যে আনবো। সেই ক্ষেত্রে আমরা বলবো যে এই স্যাম্পলিংটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং। আর এরকম আমি কোন এটা র্যান্ডম বুঝছি, কিন্তু স্যার হ্যাঁ, ওই যে এক্সাম্পলটা বললেন না, আমি ওই এক্সাম্পলটা ধরতে পারিনি, পিক করতে পারিনি আর কি স্যার। মানে তো 100 জন থেকে 5 জনের র্যান্ডমলি কেমনে নিতেছে এটা? স্যার ওই যে পোশাকের যে মানে প্যান্টের যে একটা এক্সাম্পল দিলেন স্যার আর কি, প্যান্টের কালারের না কি যেন একটা এক্সাম্পল আচ্ছা, দিলেন। মনে করো যে তোমার ধরো আমার নিজের দিয়ে এক্সাম্পলটা দিই। মনে করো আমার পছন্দের রং হচ্ছে শুধুমাত্র নীল আর কালো। আমি সত্যি কথা বলতেছি, আমার পছন্দের রং হচ্ছে নীল আর কালো, অন্য কোনো রং আমার তেমন একটা ভালো লাগে না। তা আমার সামনে মনে করো 100টা প্যান্টের একটা লট আসছে। তা আমি করলাম কি 5টা প্যান্ট নিব, 5টা প্যান্টের মধ্যে 3টা নিলাম নীল, 2টা নিলাম কালো। এর বাইরে বাকি সব রঙই আরো কিন্তু মনে করো সবুজ ছিল 50টা, হলুদ ছিল 30টা, ওগুলোর দিকে আমি তাকাইলাম না, শুধু আমার পছন্দের 5টা নিলাম, নিয়ে দেখলাম যে 5টাতে সমস্যা আছে কিনা, সমস্যা নেই, আমি বললাম যে বাকিগুলো ঠিক আছে। তাহলে এখন দেখো এই যে স্যাম্পলিংটা করলাম, এখানে কি আমার নিজের বায়াসটা কাজ করতেছে না মিস্টার রাব্বি? জি স্যার, জি স্যার। আমি যদি র্যান্ডমলি নিতাম, আমি যদি এখানে একটা র্যান্ডমনেস নিয়ে যদি করতাম, তাহলে কি আমার ওই সবুজ বা হলুদ যেগুলো বেশি আছে ওইখান থেকে কি একটা দুইটা আসার কথা না? ওইটা কি আসছে? না স্যার। তার মানে কি এখানে স্যাম্পলের মধ্যে কিন্তু বায়াস চলে আসে, এখানে একটা কোনো র্যান্ডমনেস কাজ করেনি। তো যে কারণে আমি বলতেছি যে এটা একটা নন প্রবাবিলিটি স্যাম্পল। আচ্ছা, তাহলে এখন দেখো তোমরা যদি স্যাম্পলিং, ভেরি গুড, স্যাম্পলিং, প্রবাবিলিটি স্যাম্পলিং, নন প্রবাবিলিটি স্যাম্পলিং, এই তিনটা টার্ম যদি তুমি বুঝে থাকো, তাহলে আমি এই টপিকের ডিটেলস যাওয়ার আগে আমি এখন বলি যে আমার আজকের ক্লাসের উদ্দেশ্যটা কি। আমার আজকের ক্লাসের উদ্দেশ্যটা হলো যে একটা ডাটা কালেকশনের জন্য এই স্যাম্পলিং ডিজাইনটা কিভাবে প্রপারলি করতে হবে, এটা জানাটাই হলো আমার আজকের ক্লাসের উদ্দেশ্য। আমি চাইতেছি যে আজকের ক্লাসের পরে তোমরা সবাই যেন ঠিক মতো একটা স্যাম্পল চুজ করতে পারো, একটা প্রপার একটা স্যাম্পল ডিজাইন, তোমার অবস্থা বুঝা যেন তুমি একটা অবস্থার সাথে সবচেয়ে ভালো খাপ খায় এরকম একটা স্যাম্পল ডিজাইন যেন তোমরা চুজ করতে পারো, এটা আমার 1 নাম্বার টার্গেট। এবং সেকেন্ড টার্গেট হলো গিয়া যে তোমরা যেন কখনো এই নন প্রবাবিলিটি স্যাম্পলিংটা ইউজ না করো। কারণ এই যে তোমাদেরকে খুব ছোট একটা টয় একটা এক্সাম্পল দিলাম, একটা খেলনা এক্সাম্পলের কথা বললাম, এখানেই তোমরা দেখতেছো যে নন প্রবাবিলিটি স্যাম্পলিং মানে আমার নিজের বায়াস চলে আসছে, যেখানে কোনো র্যান্ডমনেস নাই। তো যেই জিনিসের মধ্যে কোনো র্যান্ডমনেস নাই সেখানে আমার নিজের চয়েস আছে, এটা তো ইন জেনারেল কিছু আসতেছে না। যে কারণে আমার আজকের ক্লাসের অবজেক্টিভ, অন্যতম অবজেক্টিভ যেটা মেন অবজেক্টিভ যেটা, যে তোমরা যেন কখনোই নন প্রবাবিলিটি স্যাম্পলিংটা ইউজ না করো, এটা আমার একটা টার্গেট। আচ্ছা, ওকে, তো এখানে সিলেবাস আজকে কি কি আছে সব আছে, এটাও তোমাদের আপাতত দরকার নেই, পরে দেখো তোমরা। তো এখন দেখো আমরা যে দুইটা জিনিস দেখলাম, যে তোমার স্যাম্পলিং টেকনিক জিনিসটা কি, যে ডাটা কালেকশনের যে প্রসেস, স্যাম্পল কালেকশনের যে উপায়, সেটাই হচ্ছে তোমার স্যাম্পলিং টেকনিক, এটা গেল। প্রবাবিলিটি স্যাম্পলিং হচ্ছে যখন যদি এরকম আসে যে প্রবাবিলিটি স্যাম্পলিং এন্ড নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে কোনটা হচ্ছে বেটার এক্সপ্লেইন করার জন্য। আচ্ছা, ওইটাও আমি আজকের ক্লাসের লাস্টে বলে দিব যে কখন কোনটা কোনটা কোন জায়গায় করতে, ওইটাও তোমাদের আজকের ক্লাসের পরে তোমাদের বলে দিব। আচ্ছা, তো এখন দেখো এই প্রবাবিলিটি স্যাম্পলিং আর নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর বেসিক সংজ্ঞাটা তোমাদের বললাম, স্যাম্পলিং টেকনিক জিনিসটা কি সেটাও তোমাদের বলছি। এখন আসো আমরা দেখবো যে আমাদের এই স্যাম্পলিং টপিকের বেসিক কনসেপ্ট গুলা কি কি, ওইটা এখন আমরা দেখবো। আচ্ছা, এখানে দেখো দুনিয়ার কথাবার্তা লেখা ভরে রাখছি। তো একদম বেসিক টার্ম গুলার মধ্যে আসবে এই 5টা জিনিস: পপুলেশন, স্যাম্পল, প্যারামিটার, স্ট্যাটিস্টিক, স্যাম্পল সার্ভে। এইগুলো হলো একদম বেসিক কনসেপ্ট, এই জিনিসগুলো আমাদের সবচেয়ে বেশি লাগবে। আচ্ছা, প্রথমে আসো দেখো যে পপুলেশন জিনিসটা কি। পপুলেশন জিনিসটা হলো গিয়া আমি যেই অবজেক্টের উপরে রিসার্চটা করতে চাই তাদের যে টোটাল কালেকশনটা, এটি হলো আমার পপুলেশন। আমি আবার বলতেছি, আমি যে অবজেক্টের উপরে রিসার্চটা করতে চাই তার যে টোটাল কালেকশনটা, এটি হচ্ছে আমার পপুলেশন। আচ্ছা, কেমন হতে পারে? যেমন এই যে ক্লাসের শুরুতে আমি বললাম যে আমি জাভেদ্দিন নিয়ে বাংলাদেশের সব ইউনিভার্সিটিতে যত চানাচুরওয়ালা আছে তাদের উপর আমি রিসার্চটা করতে চাই, তাহলে আমার এখানে পপুলেশন কারা হবে? সব চানাচুরওয়ালা। তোমরা আমার কথা ধরতে পারছো কিনা দেখো, আমি যেই জিনিসের উপর রিসার্চ করতে চাই, যেই অবজেক্টের উপরে বা যেই অবজেক্টের উপরে বা যেই প্রাণীর উপরে রিসার্চ করতে চাই, তাদের যে টোটাল কালেকশনটা সেটি হচ্ছে আমার পপুলেশন। তাহলে দেখো আমি আর জাভেদ যে বললাম যে বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিতে যারা চানাচুর বিক্রি করে তাদের অবস্থা আমি জানতে চাই, তাহলে আমার এখানে পপুলেশনটা কারা হবে?
পপুলেশনটা হবে হচ্ছে তোমার যত চানাচুরওয়ালা আছে এরা সবাই হচ্ছে আমার পপুলেশন। আচ্ছা, তাহলে এখন পপুলেশনের যে রিপ্রেজেন্টেটিভ পার্ট যেটা নিয়ে আমি কাজ করব সেটাই হচ্ছে আমার স্যাম্পল। আমি আবার বলতেছি, পপুলেশনের যে রিপ্রেজেন্টেটিভ পার্ট নিয়ে আমরা কাজ করব সেটাকে আমরা বলতেছি স্যাম্পল। যেমন একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, যে আমি ওই যে 100টা জিন্স ছিল সেখান থেকে 5টা জিন্সকে আমি র্যান্ডমলি পিক করলাম, এই 5টা জিন্স তাহলে আমার কি হবে, একটা স্যাম্পল। অথবা একদম একদম পুরান আমলের একটা এক্সাম্পল যদি দেই, বাসায় যখন ভাত রাঁধে, ভাত সিদ্ধ হয়েছে কিনা এটা কেমনে চেক করে? স্যার একটা দুটো ভাত হাতে নিয়ে টিপে দেখে যে হয়েছে কি। হ্যাঁ, মনে করো ভাতের বল থেকে কি করে, পুরা পাতিলের সব ভাত তো চেক করে না, মনে করো কাঠি দিয়ে বা চামচ দিয়ে 3-4টা ভাত নেয়, নিয়ে ওইটা চেক করে দেখে যেটা সিদ্ধ হয়েছে কিনা। তাহলে এই 3টা বা 4টা চাল জিনিস এটা কি হবে, তাহলে একটা স্যাম্পল। তাহলে পপুলেশন কি জিনিস? পপুলেশন হচ্ছে আমার টোটাল যে কালেকশনটা, আমি যে অবজেক্টের উপরে কাজ করতে চাই তার যে টোটাল কালেকশনটা সেটা হচ্ছে পপুলেশন। আর এই পপুলেশনের যে রিপ্রেজেন্টেটিভ সাবসেটটা, যে রিপ্রেজেন্টেটিভ যে পার্টটা নিয়ে আমরা কাজ করব, এটা হচ্ছে আমার স্যাম্পল। আচ্ছা, এখন তাহলে তোমরা দেখো, পপুলেশন গেল, স্যাম্পল গেল, নেক্সট হচ্ছে মিন। মিনের কথা মনে আছে? কাউসার স্যার পড়াইছিল যে মিন। মিন কি জিনিস? মিন স্যার অথবা মধ্যক। এভারেজ। হ্যাঁ, এটা কি জিনিস বলো? সবগুলো মান যোগ করে কয়টা আছে সেটা দিয়ে ভাগ করে, এটাই ছিল না মিন? জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা জিনিস বলি, তোমরা আমার উত্তর দাও। বাংলাদেশের টোটাল লোক সংখ্যা কত? 20 কোটি না, নাকি 18 কোটি? 20। 20 কোটি ধরবো? জি স্যার। আচ্ছা, 20 কোটি লেখা কেমনে? 20 20-এর পরে 7টা শূন্য। 200, 2000, 20,000, 2 লাখ, 20 লাখ, 2 কোটি, 20 কোটি, ঠিক আছে? আমি আশা করি ঠিক আছে, বাকি আল্লাহ ভরসা। ইয়েস স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, 20 কোটি। তো তোমাদেরকে যদি বলি বাংলাদেশের 20 কোটি লোকের ইনকামের এভারেজ বের করো, কেমনে বের করবা? বলো কেমনে করবো? টোটাল ইনকামকে 20 কোটি দিয়ে ভাগ দেব। ফার্স্টে বাংলাদেশের এই 20 কোটি লোকের ইনকাম গুলো বাইর করবা, কইরা তারপরে যে যোগফলটা আসে সেই যোগফলটা 20 কোটি দিয়ে ভাগ করবা, নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো আমরা যে মিনটা বাইর করলাম এটা তাহলে কিসের মিন হবে? পপুলেশন মিন হবে না? কারণ বাংলাদেশের পুরো পপুলেশনের যে এভারেজ ইনকাম সেটা আমরা বের করতেছি। জি স্যার। আচ্ছা, তো এখন দেখো 20 কোটি লোকের ইনকাম বাইর করতে হলে 20 কোটি লোকের ইনকাম জানতেও কিন্তু সময় লাগবে অন্তত 1 বছর বা 1.5 বছর। তো ওইটা না করে আমরা করলাম কি, কোন একটা স্মার্ট টেকনিক আমরা ইউজ করলাম। সেখানে আমরা কি করবো, আমরা মনে করো বাংলাদেশের 20,000 লোকের ইনকাম আমরা বাইর করবো, কইরা সেই 20,000 লোকটা হলো আমার স্যাম্পল। তাহলে এখন দেখো এই 20,000 লোকের স্যাম্পল যদি আমরা এভারেজটা বের করি, তাহলে এটা কি হবে? স্যাম্পল মিন হবে না? এই 20 কোটি ছিল বাংলাদেশের পপুলেশন। বাংলাদেশ পপুলেশন। আচ্ছা, স্যাম্পল ফ্রম বিডি পপুলেশন। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা যখন নাকি তোমার এই 20 কোটি লোকের জন্য এভারেজ বাইর করলাম, এই এভারেজ বাইর করার যে ফর্মুলা আর আমার এই স্যাম্পল যেটা নিলাম 20,000 লোকের স্যাম্পল মিন বাইর করার যে ফর্মুলা, হ্যালো, আছো তোমরা? ইয়েস স্যার। ইয়েস স্যার, আছি আমরা। আমি সরি, মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিল। কথা পরিষ্কার শোনা যায় এখন? জি স্যার। আচ্ছা আচ্ছা, একটু দেখো, আমরা তাহলে এই যে বাংলাদেশের 20 কোটি লোকের ইনকামের এভারেজ বের করার জন্য মিন বের করার যে ফর্মুলা, আর আমাদের ওই 20,000 লোকের মিন বের করার যে ফর্মুলা, দুইটা মিনের ফর্মুলা কি সেম না?
কারণ এখানে আমরা কি করতেছি, আলটিমেটলি একই কাজ করতেছি না, টোটাল ডিভাইডেড বাই নাম্বার অফ এলিমেন্ট। হ্যাঁ স্যার অবভিয়াসলি একই ফর্মুলা, কিন্তু দেখো দুইটা কিন্তু দুই জিনিসের জন্য, একটা করতেছি পপুলেশনের জন্য আর একটা করতেছি স্যাম্পলের জন্য। তাহলে দেখো একই মিন আমরা একবার বের করতেছি পপুলেশনের জন্য, একবার বের করতেছি স্যাম্পলের জন্য। সিমিলারলি আমরা যদি মিডিয়ান নিয়ে কাজ করি, মিডিয়ানও কি আমরা পপুলেশনের জন্য বের করতে পারি, স্যাম্পলের জন্য বের করতে পারি, দুইটার জন্যই বের করতে পারি না? পারি? হ্যাঁ স্যার পারবো। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা এই মিন মিডিয়ান মোড যেটাই আমরা বাইর করি, আমরা পপুলেশনের জন্য করতে পারি, স্যাম্পলের জন্য করতে পারি। তাহলে এখন দেখো আমাদের এই মিন বা মিডিয়ান এটার ফর্মুলা যাই থাক, আমরা যদি পপুলেশনের জন্য একটা মিন বাইর করি সেটা হবে একটা প্যারামিটার, স্যাম্পলের জন্য আমরা যদি একটা মিন বাইর করি তাহলে সেটা হবে একটা স্ট্যাটিস্টিক। অথবা আমি যদি জেনারেলাইজ করি, আমি যেই স্ট্যাটিস্টিক্স এর ফর্মুলাটা নিয়ে কাজ করি সেটা মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স যেটাই হোক, যখন নাকি পপুলেশনের উপরে আমি একটা স্ট্যাটিস্টিক্যাল ফাংশন নিয়ে কাজ করতেছি সেটা হবে আমার প্যারামিটার, আর যখন নাকি স্যাম্পলের উপরে নিয়ে কাজ করতেছি তখন সেটা হবে স্ট্যাটিস্টিক। তোমরা কি আমার কথা কিছুটা ধরতে পারছো বাবারা? স্যার পপুলেশনের উপর নিয়ে কাজ করলে সেটা কি বললেন, কি হবে ওটা? যখন নাকি পপুলেশনের উপরে আমরা একটা স্ট্যাটিস্টিক্যাল ফাংশন নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে প্যারামিটার, আচ্ছা আর যখন নাকি স্যাম্পলের উপরে আমরা কোন একটা ফাংশন নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে তোমার স্ট্যাটিস্টিক। কাজেই আমরা যে মনে করো যে ইনকামের অ্যাভারেজ বের করছি, যখন নাকি বাংলাদেশের পুরো পপুলেশনের উপরে বের করতেছি তখন আমার এই স্যাম্পল মিনটা হচ্ছে একটা প্যারামিটার, আর যখন নাকি আমি 20,000 মানুষের স্যাম্পল, যেটা স্যাম্পলের উপর যখন নাকি আমি সেম মিন সেম ফর্মুলা ইউজ করতেছি তখন আমরা সেটাকে বলবো একটা স্ট্যাটিস্টিক। আমার কথা কি তোমরা ধরতে পারতেছো? রোল নাম্বার 2 মিস্টার মাহমুদ, তুমি কি আসো? রোল নাম্বার 2 মিস্টার মাহমুদ, তুমি কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, রোল নাম্বার 4 মিস্টার জুনায়েদ, তুমি কি এই প্যারামিটার আর স্ট্যাটিস্টিকের কনসেপ্টটা ধরতে পারছো আমি যেটা বলছি? জি স্যার পারছি। ভেরি গুড। রোল নাম্বার 8 মিস্টার রাসেল, তুমি কি ধরতে পারছো কিছুটা? Yes, sir. ভেরি গুড, আলহামদুলিল্লাহ। আচ্ছা ওকে, তাহলে কি গেল? পপুলেশন গেল। পপুলেশন হচ্ছে আমার টোটাল যে কালেকশনটা সেটা হচ্ছে পপুলেশন। পপুলেশনের রিপ্রেজেন্টেটিভ পার্ট হচ্ছে স্যাম্পল। পপুলেশনের উপরে আমরা যখন একটা স্ট্যাটিস্টিক্যাল ফাংশন নিয়ে কাজ করব সেটা তখন হয়ে যাবে প্যারামিটার, আর স্যাম্পলের উপরে যখন করব তখন সেটা হয়ে যাবে স্ট্যাটিস্টিক। আচ্ছা, পপুলেশন থেকে স্যাম্পল কালেক্ট করার জন্য যে সার্ভে সেটাকে আমরা বলি স্যাম্পল সার্ভে। আমি আবার বলতেছি, পপুলেশন থেকে স্যাম্পল কালেক্ট করার জন্য যে সার্ভে সেটাকে আমরা বলি স্যাম্পল সার্ভে, আর পুরা পপুলেশন থেকে ডাটা কালেক্ট করার জন্য যে সার্ভে সেটাকে আমরা বলি সেন্সাস। আমি আবার বলতেছি, পুরা পপুলেশন থেকে ডাটা কালেক্ট করার জন্য যে প্রসিডিওর, যে সার্ভে সেটাকে আমরা বলি সেন্সাস, আর পপুলেশন থেকে স্যাম্পল কালেক্ট করার জন্য যে সার্ভে তাকে আমরা বলি স্যাম্পল সার্ভে। আদমশুমারি টার্মটা শুনছো না তোমরা? হ্যাঁ স্যার। আদমশুমারিতে কি করে? বাংলাদেশের যত লোক আছে প্রত্যেকটা লোকের কাছ থেকে ডাটা কালেক্ট করে না? কাউরে কি বাদ দেয়? কাউরে কিন্তু বাদ দেয় না। একটা একটা পপুলেশনে যারা আছে সবার কাছ থেকে ডাটা কালেক্ট করে, এটাকে আমরা বলি সেন্সাস। যখন নাকি আমরা পপুলেশন থেকে এটা হচ্ছে তোমার সার্ভে অন এন্টায়ার পপুলেশন। আর স্যাম্পল সার্ভেটা কি জিনিস? সার্ভে টু কালেক্ট স্যাম্পল ফ্রম পপুলেশন। সেন্সাসটা তাহলে কি জিনিস? যখন নাকি আমি পুরো পপুলেশনের উপরে ডাটা কালেক্ট করতেছি, সার্ভে করতেছি, সেটা হচ্ছে আমার সেন্সাস। আর যখন নাকি পপুলেশন থেকে স্যাম্পল কালেক্ট করার জন্য সার্ভে করতেছি সেটা তখন হয়ে যাবে আমার জন্য, সেটা তখন হবে স্যাম্পল সার্ভে। আচ্ছা, এরপরে আসো তোমার টার্গেট পপুলেশন বলে একটা জিনিস আছে। এটা কি জিনিস তোমাদেরকে আমি বলি। মিস্টার জাভেদ, তুমি আসো? মিস্টার জাভেদ, রোল নাম্বার 52 মিস্টার জাভেদ, তুমি কি আসো? আচ্ছা মিস্টার জাভেদ, তোমার সাথে যে আমি একটা রিসার্চ করবো বলছিলাম যে বাংলাদেশের, হ্যাঁ শোনা যায়? আমার কথা কি পরিষ্কার শোনা যায়?
জি স্যার। ভেরি গুড। মিস্টার জাভেদ, তোমার সাথে যে একটা রিসার্চ করবো বলছিলাম, যে বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিতে যারা চানাচুর বিক্রি করে তাদের ফাইন্যান্সিয়াল অবস্থা কি, একটা রিসার্চ আমরা করবো। আচ্ছা, তো এই রিসার্চের জন্য পপুলেশন কারা কারা এখানে বলো? চানাচুরালারা স্যার। চানাচুরওয়ালারা, ভেরি গুড। আচ্ছা, এখন আমরা কি সব চানাচুরওয়ালা নিয়ে কাজ করব? আমরা কি বাংলাদেশের সব চানাচুরওয়ালারা নিয়ে কাজ করব, না শুধুমাত্র পাবলিক ভার্সিটি গুলোতে যারা ব্যস্ত তাদেরকে নিয়ে কাজ করব? না স্যার, ওই যে যারা ইউনিভার্সিটির ভিতরে চানাচুর আছে। যারা ইউনিভার্সিটির ভিতরে চানাচুর বিক্রি করতো শুধুমাত্র তাদেরকে নিয়ে কাজ করবো। সচিবালয়ের সামনে যারা চানাচুর বিক্রি করে এদের নিয়ে কিন্তু আমার কোনো মাথা ব্যথা নাই। আচ্ছা, তাহলে আমাদের টার্গেট কারা? চানাচুরওয়ালা from ইউনিভার্সিটির চানাচুরওয়ালা। শুধুমাত্র ইউনিভার্সিটির চানাচুরওয়ালারা। আচ্ছা, তাহলে এখন পপুলেশনের যে পার্টিকুলার অংশটা নিয়ে আমাদের টার্গেট, তাদেরকে আমরা বলি টার্গেট পপুলেশন। আমি আবার বলতেছি, একটা পপুলেশনের যে নির্দিষ্ট অংশ নিয়ে আমাদেরকে ডাটা কালেক্ট করতে হবে, শুধুমাত্র যে নির্দিষ্ট অংশ নিয়ে আমাদের কাজ করতে হবে স্যাম্পলিং এর জন্য, তাদেরকে আমি বলি টার্গেট পপুলেশন। অর্থাৎ এই যে মিস্টার জাভেদের সাথে আমি বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি চানাচুরওয়ালাদের নিয়ে কাজ করব, সব চানাচুরওয়ালা নিয়ে আমরা এখানে কাজ করব না। আমরা এখানে কাজ করব শুধুমাত্র পাবলিক ভার্সিটির যে চানাচুরওয়ালারা আছে শুধু তাদের নিয়ে, প্রাইভেটদের নিয়ে আমি কাজ করবো না। শুধুমাত্র পাবলিক ভার্সিটিতে যে চানাচুরওয়ালারা আছে এরাই হবে আমার টার্গেট পপুলেশন। আচ্ছা, এখন মনে করো এই যে টার্গেট পপুলেশনটা আমি পাইলাম, আমি করলাম কি টার্গেট পপুলেশনে যারা আছে এদের সবার নাম আমি একটা লিস্ট করে ফেললাম। মনে করো আমি একটা কোড দিলাম, যে তোমার প্রত্যেকটা ভার্সিটির একটা করে কোড দিলাম 3 ডিজিটের। মনে করো ইউনিভার্সিটির একটা কোড থাকলো 100, প্রথম 3 ডিজিট হলো ইউনিভার্সিটির কোড, তারপরে তার সাথে দিলাম তোমার চানাচুরওয়ালার নাম্বার, স্যারের কথা কি শোনা যায় নাকি? আমি শুনতে পাইতেছি না। স্যারের মনে হয় আবার নেট চলে গেছে। সেট হয়েছে মনে হয় স্যার, ডিসকানেক্ট। বলছিলাম যে যাব নাকি, পরে বলে যে সিএনজি দিয়ে বাস তো নাই, সিএনজি দিয়ে যেতে গেলে তো ঝামেলা। শিবলি, সেটা কি এখানে বলতে হবে? তুমি কিভাবে যাবা না যাবা? শিবলি কি টিকে যায় বন্ধু? শিবলি কি কোনো দেশে ভ্রমণ করতে যাচ্ছিস নাকি? বুঝতে পারছি, শুনছো তো, ঠিক আছে, মাইক অফ করে দিতেছে, অসুবিধা নাই। না, তুই কই যাবি এটা বল, বলছিস যখন। হ্যাঁ বল, আমরা তো সাথে যাব, বল।
আচ্ছা স্যারের কারেন্ট চলে গেছে, ঠিক আছে? স্যার আর কি 10 মিনিটের ব্রেক দিছে সবাইকে, 10 মিনিট পরে স্যার আবার স্টার্ট করবে। কারেন্ট যদি 1 ঘন্টাও না আসে তাহলে কি 1 ঘন্টার ব্রেক? 1 ঘন্টা না আসলে তো স্যার আমার ফোন দিয়ে এটাই ফোন 1 ঘন্টার মধ্যে যদি না আসে তাহলে আর কি করা, ওই স্যার আর কি ক্লাস হবে না। কিন্তু আপাতত 10 মিনিট ব্রেক দিছে, সবাই 10 মিনিট আর কি। আজকে ক্লাস শেষ করে দিতে কবে? এটা 1 ঘন্টা তো টিটু হয়ে ভাই, গেল। ওকে এই বুঝতে 1 ঘন্টা পারছি হয়ে আমরা। গেছে তো, ক্লাস শেষ করতে হবে, আবার 10 মিনিট পর্যন্ত কে বসে থাকবে? আরে স্যার 2 ঘন্টা ক্লাস নেবে, ওটা তো গতকালকে বই লাইছে আর কি। হ্যাঁ, ওখানে লেখা আছে ডিউরেশন লেখা 120। ছিল তো ডিউরেশন 120 মিনিটস লেখা ছিল তো। আচ্ছা দেখা যাক না, 10 মিনিট হোক, স্যারের কারেন্ট না এলে স্যার নিজেই ক্লাস অফ করে। আচ্ছা স্যার কি প্রথম থেকে শুরু করছেন নাকি এটা নতুন chapter?
লেডিজ এন্ড জেন্টলম্যান, আছো তোমরা সবাই? স্যার আসসালামু আলাইকুম। Yes, sir, present, sir. ওয়ালাইকুম আসসালাম। আমি সরি, আমার কারেন্ট চলে গেছিল, আর আমি ওই যে মিস্টার সাইফুল্লাহ জানাছিলাম তোমাদের 10 মিনিটের ব্রেকও দেওয়ার জন্য ফাঁকে। লাকিলি কারেন্ট ঠিক 10 মিনিটের মধ্যেই চলে আসছে। আচ্ছা, আমি আবার শুরু করি। আহ sampling techniques. আচ্ছা, আমরা এই জায়গায় ছিলাম। ওকে, তো আমাদের ব্রেকের আগে লাস্ট যে টপিকটা ছিল, স্যার চানাচুরওয়ালা স্যার। চানাচুরওয়ালা ছিল। ভেরি গুড। দেখি চানাচুরওয়ালা খুঁজে বের করি। আচ্ছা, কই গেল চানাচুরওয়ালা? হ্যাঁ, ওকে। তো আমাদের চানাচুরওয়ালা নিয়ে যেটা বলতেছিলাম, যে আমাদের বাংলাদেশের, আমরা যখন নাকি মিস্টার জাভেদের সাথে রিসার্চটা করব যে বাংলাদেশের পাবলিক ভার্সিটিতে যারা চানাচুর বিক্রি করতো ওরা এখন কেমন আছে, তো তখন আমাদের পপুলেশন কারা? পপুলেশন হলো গিয়া বাংলাদেশের সব চানাচুরওয়ালা। কিন্তু আমরা কি সবার কাছ থেকে কাজ নিয়ে কাজ করব? আমরা কিন্তু কাজ করব শুধুমাত্র পাবলিক ভার্সিটিতে যে যারা চানাচুর বিক্রি করতো শুধু তাদেরকে নিয়ে কাজ করব। কাজেই আমার টার্গেট পপুলেশনটা কারা হবে? আমার পপুলেশন হচ্ছে বাংলাদেশের সব চানাচুরওয়ালা, আর টার্গেট পপুলেশনটা হবে যারা শুধুমাত্র পাবলিক ভার্সিটি গুলোতে চানাচুর বিক্রি করতো তারা। আচ্ছা, তো এরপরে আমি করব কি, এদেরকে একটা লিস্ট বানায় ফেলবো। এই টার্গেট চানাচুরওয়ালা যারা আছে এদের সবার একটা ডিটেলস লিস্ট আমি বানাই ফেলবো। মনে করো 100 হলো গিয়ে ভার্সিটির কোড, আর তার প্রথম চানাচুরওয়ালা নাম্বার দিলাম এটা, সেকেন্ড যে চানাচুরওয়ালা তার নাম্বার দিলাম আমি 002, তারপরে তার নাম লিখলাম। এভাবে সব চানাচুরওয়ালার একটা ডিটেলস লিস্ট আমি বানাই ফেললাম। তো এই যে টার্গেট পপুলেশনের ডিটেলস একটা লিস্ট আমরা লিখলাম, এই লিস্টটাকে আমরা বলি স্যাম্পলিং ফ্রেম। আমি আবার বলতেছি, টার্গেট পপুলেশনে যারা আছে এদের একটা ডিটেলস লিস্ট যদি আমরা দ্বারা করাই, আমরা যদি একটা ডিটেলস লিস্ট লিখি এদের একটা নাম্বার এবং এদের নাম টাম সহ, এই লিস্টটাকে আমরা বলি স্যাম্পলিং ফ্রেম, এবং এই স্যাম্পলিং ফ্রেমটা ইউজ করেই আমরা আমাদের স্যাম্পলিংটা করি। আচ্ছা, ওকে, তাহলে পপুলেশন গেল। পপুলেশনের পরে ছিল আমাদের স্যাম্পল গেল। স্যাম্পল হচ্ছে আমার রিপ্রেজেন্টেটিভ পার্ট, এটা গেল। প্যারামিটার হচ্ছে তোমার পপুলেশনের উপর আমরা যে স্ট্যাটিস্টিক্যাল ফাংশনটা ইউজ করি সেটা হচ্ছে প্যারামিটার। স্যাম্পলের উপরে যখন করি সেটা হয়ে যায় তখন স্ট্যাটিস্টিক। আচ্ছা, পপুলেশন থেকে স্যাম্পল কালেক্ট করার জন্য যে সার্ভে সেটা হচ্ছে তোমার স্যাম্পল সার্ভে, আর পুরো পপুলেশনের উপরে ডাটা কালেক্ট করার জন্য যে সার্ভে সেটাকে আমরা বলছিলাম সেন্সাস। আচ্ছা, এরপরে আমার গেল টার্গেট পপুলেশন। টার্গেট পপুলেশনটা কি জিনিস? পপুলেশনের যেই পার্টিকুলার পার্টটার উপরে, যে পার্টিকুলার পোর্শনের উপরে আমাদেরকে কাজ করতে হবে শুধুমাত্র তারাই হলো আমার টার্গেট পপুলেশন। আর এই টার্গেট পপুলেশনটাকে যখন একটা লিস্ট আকারে, একটা কমপ্লিট লিস্ট আকারে আমরা লিখে ফেলি তখন সেটা হচ্ছে আমার স্যাম্পলিং ফ্রেম। আচ্ছা, এরপর আর একটা টপিকই বাকি থাকে, সেটা হচ্ছে তোমার র্যান্ডম স্যাম্পল। র্যান্ডম স্যাম্পলটা হলো গিয়ে আমরা যখন নাকি কোনো একটা প্রবাবিলিটি স্যাম্পলিং ইউজ করব, প্রবাবিলিটি স্যাম্পলিং ইউজ করে যে স্যাম্পলটা পাওয়া যায় সেটি হচ্ছে আমার র্যান্ডম স্যাম্পল। আমি আবার বলতেছি, প্রবাবিলিটি মেথড ইউজ করে, প্রবাবিলিটি স্যাম্পলিং ইউজ করে যে স্যাম্পল পাওয়া যায় সেই স্যাম্পলটাই হচ্ছে আমার র্যান্ডম স্যাম্পল। এটা যেই প্রবাবিলিটি টেকনিকই হোক, ইউজ করে যে স্যাম্পলটা পাবো সেটাই হচ্ছে আমার র্যান্ডম স্যাম্পল। আচ্ছা, এর বাইরে আরো দুইটা স্যাম্পলিং এর কথা প্রায় শোনা যায়, একটা হচ্ছে তোমার স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট, আর একটা হচ্ছে স্যাম্পলিং উইদাউট রিপ্লেসমেন্ট। আচ্ছা, এটা আমার এই মুহূর্তে দরকার নাই, এটা এক্সচেঞ্জ আমি আগেই পরে এসে পড়ছি, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সময় এগুলো আমরা দেখে এসে পড়ছি। স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট হলো গিয়া যে তোমার একটা এলিমেন্টে যদি আমি স্যাম্পলে নেই, পপুলেশনের একটা এলিমেন্ট যদি স্যাম্পলে ঢুকে, সে যদি ওই একবারই আসে তাহলে সেটা হচ্ছে তোমার উইথ রিপ্লেসমেন্ট। উইদাউট রিপ্লেসমেন্ট তাকে আমি সেকেন্ড টাইম আর নিব না। আর স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট মানে হচ্ছে যে একটা এলিমেন্ট, পপুলেশনের একটা এলিমেন্ট স্যাম্পলে বারবার আসতে পারে, তখন সেটাকে আমরা বলবো উইথ রিপ্লেসমেন্ট। আমি আবার বলতেছি, পপুলেশনের একটা এলিমেন্ট যদি স্যাম্পলে একবারই আসতে পারে, একবারের বেশি যদি আর কখনোই না আসে, একবার তাকে যদি স্যাম্পলে সে আসে, সেকেন্ড টাইম সে যদি আর কখনো স্যাম্পলে আসতে না পারে, তখন আমরা সেটাকে বলি স্যাম্পলিং উইদাউট রিপ্লেসমেন্ট। আর একটা এলিমেন্ট যদি স্যাম্পলে বারবার আসতে পারে, রিপিটেড স্যাম্পল যদি হইতে পারে, তাহলে আমরা সেটাকে বলি স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট। আচ্ছা, এটা আমাদের আপাতত আর দরকার নাই, তোমাদেরও এটা আশা করি লাগবে না এই লেভেলে, নেক্সট লেভেলে লাগলে তখন আবার দেখা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো স্যাম্পলিং এর প্রবাবিলিটি স্যাম্পলিং আর নন প্রবাবিলিটি স্যাম্পলিং এ যাওয়ার আগে আমাদের আরো দুই একটা জিনিস দেখতে হবে, যেমন হচ্ছে তোমার স্যাম্পলিং এর জন্য স্টেপ গুলা কি কি। স্যাম্পলিং এর জন্য স্টেপ গুলা কি কি আমি এটা অলরেডি তোমাদের বলে দিচ্ছি। এটা যেটা হবে, প্রথম কাজ হচ্ছে যে তোমার পপুলেশন কোনটা হবে সেটা ডিফাইন করা, যে আমি কার উপরে ডাটা কালেক্ট করবো সেটা বের করা। সেকেন্ড কাজ হচ্ছে তোমার ওই টার্গেট পপুলেশন এবং স্যাম্পলিং ফ্রেমটাকে বের করা, এটা হচ্ছে আমার সেকেন্ড কাজ।
থার্ড স্টেপে যেটা হবে যে আমাকে একটা প্রপার স্যাম্পলিং টেকনিক চুজ করতে হবে, যে আমার এই স্যাম্পলটা নেওয়ার জন্য বেস্ট মেথড কোনটা সেটা আমাকে বের করতে হবে। এই মেথডের জন্য, এই প্রবলেমের জন্য আমার স্যাম্পল সাইজ কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে, এবং বের করার পরে আমরা আমাদের স্যাম্পলিং ডিজাইনটা ইউজ করে ডাটা কালেক্ট করব, এবং ডাটা কালেকশন করার পরে আমার ফার্দার কাজ যেটা রিসার্চ আমার যে অ্যানালাইসিস করতে সেটা আমি করব। ওকে, তো স্যাম্পলিং এর মধ্যে স্টেপ কি কি এটা আমি এখানে এই স্লাইডের মধ্যে দিয়ে দিছি। এই জিনিসটা আমি খুব পছন্দ করি, আমি এটা পরীক্ষা প্রায়ই দেই, তোমাদের হয়তো দিতে পারি, কাজেই তোমরা সেভাবে প্রিপেয়ার থাকো। আচ্ছা লেডিজ এন্ড জেন্টলম্যান, তোমাদের লেভেল 2 টার্ম 2 এর যে ফাইনাল পরীক্ষাটা হয়েছে কয়েকদিন আগে, তোমাদের কি বড় ভাইদের কারোর সাথে কথা হয়েছে? হ্যালো জি স্যার, এখন শোনা যায় স্যার, এতক্ষণ শোনা যাচ্ছিল না। হ্যালো, তোমাদের লেভেল 2 টার্ম 2 এর যে পরীক্ষাটা হয়েছে কয়েকদিন আগে, তোমাদের বড় ভাই কারোর সাথে কি কথা হয়েছে তোমাদের? ইয়েস, নো, মেবি কথা হয়েছে কারোর সাথে? না স্যার। না স্যার। কথা হয়নি। আর এমনি তোমাদের লেভেল 1 এর যে পরীক্ষাটা দিছো, মোটামুটি প্রশ্ন সম্পর্কে তো একটা আইডিয়া পাইছো যে কিভাবে প্রশ্ন করা হইতেছে, রাইট? জি স্যার। জি স্যার। আচ্ছা, ফার্দার ইনস্ট্রাকশন যদি দেওয়া না হয় আমাদের এই নেক্সট পরীক্ষাটাও সম্ভবত একই ভাবে হবে যদি ফার্দার কোনো চেঞ্জ না আসে। আর যদি চেঞ্জ আচ্ছা দেখা যাক, সময় বলবে কি হয়। ওকে, তাহলে আমার স্যাম্পলিং এর স্টেপ গুলো গেল। নেক্সট আমার যেটা সেটা হচ্ছে তোমার স্যাম্পলিং এর মধ্যে এরর কি কি হতে পারে। আচ্ছা, যে কোনো স্যাম্পলিং সার্ভেতে এরর দুই রকম হতে পারে। একটা হচ্ছে তোমার স্যাম্পলিং এরর। স্যাম্পলিং এররটা হবে যে আমার স্যাম্পলিং এর টেকনিক, যেটা স্যাম্পলিং এর যে টেকনিকটা আমি ইউজ করতেছি, স্যাম্পলিং টেকনিকের কারণে যদি কোনো ভুল আসে তাহলে সেটা হচ্ছে স্যাম্পলিং এরর। আর এর বাইরে যত এরর আছে সেটা হচ্ছে আমার নন স্যাম্পলিং এরর। আচ্ছা, স্যাম্পলিং এরর গুলো কি হতে পারে, যে আমি যে স্যাম্পলিং টেকনিকটা ইউজ করতেছি এটা যদি প্রবাবিলিটি স্যাম্পলিং হয় তাহলে ওই টেকনিকের জন্য কিছু ভুল হতে পারে। নন প্রবাবিলিটি স্যাম্পলিং হলে তো কোনো কথাই নেই, কারণ পুরো জিনিসটাই ভুল। হোয়াটএভার, তো স্যাম্পলিং এররটা আসতে পারে দুইটা ভাবে। একটা হচ্ছে তোমার সিলেকশন বায়াসের জন্য হতে পারে, যে আমি আমার এখানে প্রবাবিলিটি যেটা এস্টিমেট করা সেটার মধ্যে যদি কোনো ভুল হয়। আবার র্যান্ডম স্যাম্পলিং এররও হতে পারে, যে তোমার যারের যেই প্রবাবিলিটি দেওয়ার কথা সেটা না দিয়ে যদি ভুল প্রবাবিলিটি দেয় তাহলে সেটা হতে পারে তোমার, সেটা তখন হবে র্যান্ডম স্যাম্পলিং এরর। আচ্ছা, আর নন স্যাম্পলিং এরর যেটা, এটা পুরাটাই হচ্ছে তোমার স্যাম্পলিং টেকনিকের বাইরের এরর। এটা হচ্ছে তোমার ডাটা কালেকশন এবং ডাটা প্রসেসিং এর সময় যে এরর গুলো আসে সেটা। এটা একটা হতে পারে যে তোমার ওভার কভারেজ, যে আমার যাদের ডাটা কালেক্ট করার কথা তার চেয়ে বেশি যদি ডাটা কালেক্ট করে ফেলি। আন্ডার কভারেজ, যে আমার বললো যে তোমাকে যতটুকু ডাটা কালেক্ট করতে বললো সেটা না করে যদি তার চেয়ে কম কালেক্ট করি তাহলে সেটা হবে আন্ডার কভারেজ। মেজারমেন্ট এরর হচ্ছে যখন নাকি আমরা ডাটাটা কালেক্ট করি তখন আমাদের যেভাবে লেখার কথা আমাদের লেখার মধ্যে যদি কোনো ভুল হয়, যেমন একজন ছেলে তার আমি লেখা রাখলাম মেয়ে, একজনের বয়স হলো 25 তার আমি ভুলে লেখা রাখলাম 52, এই টাইপের যে ভুলগুলো হয় মেজারমেন্ট এরর যেটা হয় সেটা একটা আসতে পারে। প্রসেসিং এরর হচ্ছে তোমার ডাটা কোডিং যখন করা, ডাটা কালেক্ট করার পরে যখন নাকি সফটওয়্যারে ইনপুট দেওয়া হয় তখন যদি কোনো ভুল হয় সেটা হতে পারে। আর যে কোনো স্যাম্পল সার্ভের জন্য সবচেয়ে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে তোমার নন রেসপন্সটা হচ্ছে তোমার যে কোনো সার্ভেতে দেখা যায় অনেকে ডাটা প্রশ্নের কোনো উত্তর দেয় না, ডাটা কালেকশনের সে কোনো হেল্প করে না, এটাকে বলা হয় তোমার নন রেসপন্স এরর। আচ্ছা, তো এখানে আমি ডিটেলস লিখে দিছি তোমার এররের যেগুলো আছে, এগুলো তোমরা এই স্লাইড থেকে দেখে নিও, আমি এখানে আর ফার্দার কথা বলবো না। আচ্ছা, তো এখন আমি চলে যাব কিছু প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিকে। আচ্ছা, তো প্রবাবিলিটি স্যাম্পলিংটা আমি কি বলছিলাম? প্রবাবিলিটি স্যাম্পলিংটা বলছিলাম যে স্যাম্পলিং টেকনিকে আমরা ডাটা কালেকশনের সময়, স্যাম্পলিং করার সময় আমরা পপুলেশনের প্রত্যেকটা এলিমেন্টের কিছু না কিছু একটা প্রবাবিলিটি টার্ম ইউজ করব, প্রত্যেকটা এলিমেন্টের কিছু না কিছু প্রবাবিলিটি থাকবে স্যাম্পলে আসার জন্য। আচ্ছা, তো একটা স্যাম্পলিং টেকনিক যদি এরকম হয় যে যেখানে নাকি তোমার পপুলেশনের প্রত্যেকটা এলিমেন্টের স্যাম্পলে আসার প্রবাবিলিটি সমান, তখন আমরা বলি যে এই স্যাম্পলিংটা হচ্ছে তোমার সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। আমি আবার বলতেছি, পপুলেশনের প্রত্যেকটা এলিমেন্টের স্যাম্পলে আসার প্রবাবিলিটি যদি সমান হয় তাহলে আমরা এটাকে বলি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। আচ্ছা, তাহলে এখন মনে করো তোমাদের ক্লাসে এই মুহূর্তে 61 জন আছো, 61 জন থেকে আমি 4 জনের নিতে চাই এবং সবার স্যাম্পল আসার প্রবাবিলিটি সেম হবে। তাহলে দেখো তোমাদের প্রত্যেক 61 জন যদি থাকো তাহলে প্রত্যেকের স্যাম্পল আসার প্রবাবিলিটি কত হবে? যদি সবার আসার প্রবাবিলিটি সমান হয় তাহলে প্রবাবিলিটিটা কত হবে? স্যার 1 হবে না, টোটাল বলতেছি না, আমি বলতেছি তোমাদের ক্লাসে টোটাল স্টুডেন্ট আছে 61 জন, তাহলে প্রত্যেকের যদি স্যাম্পল আসার প্রবাবিলিটি সেম হয়, সমান হয়, তাহলে কত হবে প্রবাবিলিটির মান সবার জন্য? 25%।
1/61, এই পার্সেন্ট না, প্রবাবিলিটি আমরা কোনো পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করি না, জাস্ট একটা মান বলি। তাহলে দেখো আমাদের সবার জন্য স্যাম্পল আসার প্রবাবিলিটি হচ্ছে 1/61। আচ্ছা, তাহলে এখন বলো এটা কেমনে করা যায়, কেমনে করা যায় কাজটা বলো তো? স্যার আমাদের যে অনুকূল যে ঘটনাটা আছে সেটাকে টোটাল ঘটনা দিয়ে ভাগ। আচ্ছা, এটা তুমি প্রবাবিলিটি বের করলা, কিন্তু এমনি এই স্যাম্পলিংটা কেমনে করা যায় যে তোমাদের সবার আসার প্রবাবিলিটি সমান থাকবে, কেমনে করা যায় কাজটা? আমি তোমার র্যান্ডমলি নিতে হয়। র্যান্ডমলি নিব, কিন্তু র্যান্ডমলি কেমনে নিব যে সবার প্রবাবিলিটি সমান থাকবে, কেমনে করা যায় কাজটা? আচ্ছা, এটা করার জন্য দুইটা উপায় আছে। একদম সিম্পল হচ্ছে লটারি মেথড, আমরা লটারি করে করতে পারি। আর আরেকটা হচ্ছে তোমার র্যান্ডম নাম্বার টেবিল বা র্যান্ডম নাম্বার জেনারেটর মেথড। আমি ওটার কথা পরে বলি, ফার্স্টে লটারি মেথডের কথা বলি। লটারি মেথডটা কি? মনে করো তোমাদের ক্লাসে যারা তোমরা এখন যারা আছো, তোমাদের সবার রোল নাম্বার একটা ছোট কাগজে লিখলাম, লিখে আমি সবগুলা কাগজের টুকরা ভাঁজ করে একটা ব্যাগের মধ্যে বললাম, ব্যাগটা ভালো মতো ঝাঁকাইলাম, ঝাঁকায় সেখান থেকে যদি নেই, তাহলে সবার কি আসার প্রবাবিলিটি সেম থাকবে না? জি স্যার। ভেরি গুড, তার মানে তখন সবার আসার প্রবাবিলিটি সেম থাকবে, 1/61 থাকবে। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই। আচ্ছা, এটা একটা হইতে পারে। আর আরেকটা হচ্ছে তোমার র্যান্ডম নাম্বার টেবিল বা র্যান্ডম নাম্বার জেনারেটর ইউজ করে। র্যান্ডম নাম্বার টেবিলটা কি জিনিস আমি তোমাদের এখানে একটা এক্সাম্পল দিছি। অনেক স্ট্যাটিস্টিক্স বইয়ের পিছনে এরকম ছোট ছোট র্যান্ডম নাম্বার টেবিল দেওয়া থাকে, আমরা এই টেবিলগুলো ইউজ করে স্যাম্পল কালেক্ট করতে পারি। অথবা তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর দেখবা R&D নামে একটা বাটন আছে, খেয়াল করছো কখনো? লেডিজ এন্ড জেন্টলম্যান, তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরে দেখবা R&D র্যান্ডম নামে একটা বাটন আছে, দেখছো কখনো? জি স্যার। তোমাদের ওই র্যান্ডম যে বাটনটা, ওইটা ক্লিক করলে দেখবা একটা নাম্বার দেয় তোমাকে, তোমাকে স্ক্রিনে একটা নাম্বার দিবে, নাম্বারটা আগা মাথা কিছুই বোঝা যায় না। আবার টিপ দিলে আরেকটা নাম্বার দেয়, যতবার টিপ দিবা নতুন নতুন নাম্বার সে দিবে, এবং এই নাম্বারগুলোর কোনো আগা মাথা বোঝা যায় না। এই নাম্বারগুলো দেওয়া হয় এই স্যাম্পল কালেক্ট করার জন্য। আচ্ছা, তো তোমাদের ক্যালকুলেটর যেটা আছে বা আমার সামনে যে র্যান্ডম নাম্বার টেবিল আছে, দুইটা ইউজ করে একইভাবে করা যায়। আমি আসলে তোমাদেরকে একটা এক্সাম্পল দিই যে কেমনে কাজটা করা যেতে পারে। আচ্ছা, তো তোমাদের ক্লাসে যে আইডি গুলা আছে, তোমাদের সবার আইডি আমি আপাতত বোঝার সুবিধার জন্য আমি শুধুমাত্র 2019-এ যারা আছে তাদের আইডি নিয়ে আমি কাজ করতেছি। তোমাদের ক্লাসে এখন যারা আছো, আমি এখান থেকে মনে করো 5 জনের একটা স্যাম্পল আমি নিতে চাই, শুধুমাত্র 2019 আইডি যারা আছে তাদের জন্য, জাস্ট বোঝার সুবিধার জন্য করতেছি। আচ্ছা, তাহলে মনে করো আমি এই র্যান্ডম নাম্বার টেবিল যেটা আছে, একদম বামের যে দুইটা কলাম, এই দুইটা কলাম আমি কনসিডার করতেছি। আমি আবার বলতেছি, এই র্যান্ডম নাম্বার টেবিলের একদম বামের যে দুইটা কলাম, এই দুইটা কলামের নাম্বারগুলোর আমি কনসিডার করতেছি। আচ্ছা, তাহলে দেখো আমার প্রথম স্যাম্পল আসবে 61, রোল নাম্বার 61 কার এখানে 2019-এর? স্যার আমার। মিস্টার সবুজ হলো আমার ফার্স্ট স্যাম্পল। তাহলে দেখো আমি র্যান্ডম নাম্বার টেবিল ইউজ করে আমার প্রথম স্যাম্পল যেটা আসলো রোল নাম্বার 61, আমি 5 জনের স্যাম্পল নিব, প্রথমটা হলো রোল নাম্বার 61 মিস্টার সবুজ। আচ্ছা, সেকেন্ড আছে রোল নাম্বার 90, তোমাদের ক্লাসে 90 রোলের কেউ নাই, কাজে আমি চলে যাব তার পরেরটা রোল নাম্বার 50, রোল নাম্বার 50 কার? রোল নাম্বার 50 আসো এখানে কেউ? রোল নাম্বার 50 কি ক্লাসে আসো আজকে? 2019-এর রোল নাম্বার 50 আসো? আচ্ছা, নাই, স্যার এই আইডি নাই স্যার। এই আইডি নেই। আচ্ছা সরি, এটা হইতে পারে, না হলে আমরা তার পরেরটা চলে যাব। 85 তোমাদের ক্লাসে আইডি নেই, এটাও বাদ। রোল নাম্বার 2 মিস্টার মাহমুদ, তুমি কি আসো এখনো? রোল নাম্বার 2 মিস্টার মাহমুদ, রোল নাম্বার 2 মিস্টার মাহমুদ, তুমি তো আসো, দেখা যায় কথা কোন আগে। তাহলে রোল নাম্বার মাহমুদ, রোল নাম্বার 2 মিস্টার মাহমুদ হচ্ছে আমার সেকেন্ড স্যাম্পল। আচ্ছা, রোল নাম্বার 90 এও নাই। রোল নাম্বার 20 আসো? রোল নাম্বার 20 2019-এর 20 আসো? আচ্ছা, রোল নাম্বার 20, রোল নাম্বার 20ও নাই। 89 আইডি তোমাদের নাই। আচ্ছা, তাহলে আমি এখন এক কাজ করি, আমি তাহলে এরপরে আরো দুইটা কলাম না যাবো, কোন দুইটা কলাম নিব বলো? কোন দিক থেকে নিতে বলবো নিব বলো, তোমাদের ইচ্ছা মতো। আমরা ফার্স্টে এদিকে দুইটা কলাম নিছি, এরপরে কোন দুইটা কলাম নিব বলো তো, তোমাদের ইচ্ছা মতো নিব, বলো কোন দুইটা কলাম নিব বলো। পরেরটা নিব, পরের দুইটা নিব? পরের দুইটা কলাম নেন স্যার। আচ্ছা, তাহলে পরের দুইটা নিলাম। আচ্ছা, পরের দুইটা কলাম হচ্ছে এই দুইটা। ওকে, তো পরের দুইটা কলাম যদি নেই, আমাদের নেক্সট স্যাম্পল হচ্ছে রোল নাম্বার 42 কে? রোল নাম্বার 42 তুমি কি আসো? আচ্ছা, 42 নাই। রোল নাম্বার 22,
রোল নাম্বার 22, ঠিক বলে একটু ঘুমাইছে। রোল নাম্বার 22 তো আছে, মিস্টার তানভীর তো আছে দেখা যায়। ওকে, তাহলে রোল নাম্বার 22 হচ্ছে আমার 3 নাম্বার স্যাম্পল। আচ্ছা, তারপরে হচ্ছে রোল নাম্বার 34, 31 নাই। 34 নাই। আচ্ছা, তাহলে রোল নাম্বার 67, 67 কি আছে? আচ্ছা, 67 ও নাই। রোল নাম্বার 42, ব্যাপার কি, যারে ডাকি হেই নাই। রোল নাম্বার 51, রোল নাম্বার 51 তো আছে, মিস্টার তানজিম। यस স্যার। ওকে, তাহলে তুমি হলো আমার 4 নাম্বার স্যাম্পল। আচ্ছা, আর একটা দরকার, সেটা হলো তোমার রোল নাম্বার 63, 63 কে রাবি না? ইয়েস স্যার। ওকে, তাহলে 63 এই হলো আমার 5টা স্যাম্পল। তাহলে আমি এই স্যাম্পল দুইটা কেমনে নিলাম? ইউজিং first 4 columns using first 4 columns from right in the random number table. কেমনে করলাম তাহলে কাজটা? আমি আমার এই র্যান্ডম নাম্বার টেবিলের যে প্রথম 4টা কলাম ছিল, ফার্স্টে প্রথম 2টা কলাম ধরে নামছি, ফার্স্টে এই পাশের 2টা কলাম ধরে নামছি, এখানে আমার 5টা আসে নাই। তারপর আমি কি করলাম, এর পরের 2টা কলাম এটা ধরে নামছি যতক্ষণ পর্যন্ত 5টা না আসে। তাহলে পারবা না বাবা র্যান্ডম নাম্বার টেবিল ইউজ করে স্যাম্পল করতে, স্যাম্পল বের করতে পারা যাবে? ইনশাআল্লাহ পারা যাবে। ইনশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা, তো এখন দেখো আমরা যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিংটা করলাম, এটা হচ্ছে একদম বেসিক স্যাম্পল এবং এটা খুব ইফেক্টিভ একটা স্যাম্পল, কারণ এখানে সবার আসার প্রবাবিলিটি সমান এবং এখানে দেখো কে আসতেছে আমি জানি না, এখানে সবার আসার প্রবাবিলিটি সেম এবং এটা সম্পূর্ণ র্যান্ডম। এটা এই যত স্যাম্পলিং টেকনিক আছে এর রেজাল্ট সবচেয়ে ভালো আসে, কারণ এটা সবচেয়ে সিম্পল এবং এটা সবচেয়ে ইফেক্টিভ। তবে সমস্যা যেটা, যে পপুলেশনের সাইজ যদি অনেক বড় হয়ে যায় তখন আর এটা খুব একটা ভালো কাজে দেয় না। মনে করো বাংলাদেশের পপুলেশন হলো 20 কোটি, 20 কোটি লোক থেকে যদি 20,000 লোকের স্যাম্পল বাইর করতে বলে, এই জিনিসটা তোমার যদি এরকম হাতে কলমে র্যান্ডম নাম্বার টেবিল দিয়ে করতে চাই অনেক সময় লাগবে এবং জিনিসটা খুব কমপ্লিকেটেড হয়ে যাবে। আচ্ছা, তো এটা গেল একটা স্যাম্পলিং টেকনিক, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। এরপর আমরা যেটা যাব, এটা তোমার মার্কেট রিসার্চের জন্য খুব বেশি ইউজ করা হয়, সেটা হচ্ছে তোমার সিস্টেমেটিক স্যাম্পলিং। সিস্টেমেটিক স্যাম্পলিংটা কি? যে মনে করো একটা মার্কেটে আমি গেলাম ডাটা কালেক্ট করার জন্য, একটা সুপার মার্কেটে, একটা সুপার স্টোরে আমি গেলাম, এই যে মনে করো স্বপ্ন বা আগর এরকম কোন একটা দোকান আমি গেলাম। এখন আমাদেরকে বললো এখান থেকে ডাটা কালেক্ট করতে, কিভাবে ডাটা কালেক্ট করব? এখন দেখো একটা সুপার স্টোরে ডেইলি কতজন আসবে এটা কিন্তু আমি ফিক্সড আকারে জানিও না। তো এখন আমার যদি বলে একটা সুপার স্টোর থেকে কাস্টমারদের উপরে একটা র্যান্ডম স্যাম্পলিং কালেক্ট করতে, আমার র্যান্ডম স্যাম্পলিং কালেক্ট করার জন্য প্রথম কথা হলো আমার স্যাম্পলিং ফ্রেমটা ডিটেইলস আমার জানা থাকতে হবে, যেখান থেকে নাকি মনে করো আমি আমার এই র্যান্ডম নাম্বার টেবিলটা ইউজ করতে পারি। তো এটা তো আমার কাছে নাই, তো এটা আমি কেমনে করব? তো এটা করার জন্য একটা কাজ করা যেতে পারে কি, মনে করো আমি প্রত্যেক 5 নাম্বার কাস্টমারে আমি আমার স্যাম্পলের মধ্যে ইনক্লুড করলাম। এটা যদি করি তাহলে এখন দেখো 5 নাম্বার কাস্টমারটা কে আসবে এটা কি আমি জানি? না স্যার। মনে করো আমি স্বপ্নের গেটের মধ্যে দাঁড়ায় থাকলাম, আমি বললাম যে প্রত্যেক 5 নাম্বার কাস্টমারে আমি আমার স্যাম্পলের মধ্যে ইনক্লুড করব। এখন 5 নাম্বার কাস্টমারটা কে আসবে এটা কিন্তু আমি জানি না, এটা র্যান্ডমলি যে কেউ আসতে পারে, এখানে আমার কিন্তু কোনো পার্সোনাল বায়াস নাই, অর্থাৎ এটা একটা র্যান্ডম স্যাম্পলিং হতেছে। এখন এরপরে আমি এই 5 নাম্বার কাস্টমার যে আসে 5, 10, 15, 20 যারা আসে এদেরকে স্যাম্পল ইনক্লুড করতে থাকলাম যতক্ষণ পর্যন্ত আমার স্যাম্পল সাইজটা কভার না হয়। আচ্ছা, তো এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলি, আরেকটা রিয়েল লাইফ এক্সাম্পল দেই। আইসিডিআরবির নাম শুনছো না? কলেরা হাসপাতাল যেটা আছে, লেডিজ এন্ড জেন্টলম্যান, মহাখালীতে কলেরা হাসপাতালটা দেখছো না? এই মহাখালীর কলেরা হাসপাতালে 1966 সাল থেকে আমি যতদূর জানি 1966 থেকে প্রত্যেক 50 নাম্বার পেশেন্টে এরা করে কি, এদের ডাটার মধ্যে ইনক্লুড করে, এদের 50 নাম্বার পেশেন্টের স্যাম্পলটা ওরা নেয়। 50 নাম্বার পেশেন্ট যে ভর্তি হয় তার ডিটেলস ডাটা তারা কালেক্ট করে ডাটা কালেকশনের জন্য, এবং এভাবেই তারা একটা বিশাল স্যাম্পল কালেক্ট করছে এবং এই স্যাম্পলটা সাইজ প্রত্যেক দিন বড় হয়। এটা বড় হইতে এটা এখন কত হাজার ঠেকছে আমি জানি না, আমি যতদূর মনে পড়ে তোমার 2009 সালে ওদের ডাটাটা আমি আনছিলাম, অনেক বড় ছিল, তখনই স্যাম্পলটা প্রায় 15-20 হাজারের মতো ছিল, এখন কত বড় আমি জানি না। তো এভাবে ওরা ডাটাটা কালেক্ট করতেছে, করে যেতেছে, এটা তারা অনেকদিন করে যাবে। আচ্ছা, তো এভাবে যখন একটা সিস্টেম ফলো করে আমরা ডাটা কালেক্ট করি, এই মেথডটাকে বলা হয় সিস্টেমেটিক স্যাম্পলিং। তো এখন কথা হলো এই সিস্টেমেটিক স্যাম্পলিংটা কেমনে করা যায়? আচ্ছা, এই সিস্টেমেটিক স্যাম্পলিংটা করার জন্য আমরা প্রথমে যে কাজটা করি, আমরা ধরে নেই কি যে আমাদের পপুলেশনে
একটা র্যান্ডম একটা নাম্বার আমরা ধরে নিই যে আমার পপুলেশনে হয়তো ক্যাপিটাল এন সংখ্যক এলিমেন্ট আছে। আচ্ছা, তাহলে এখন দেখো, মনে করো এই আমি ধরে নিলাম যে আমার আগোরা যে সুপার শপটা, এটাতে মনে করো আমি ধরলাম যে তোমার আজকে সারাদিনে হয়তো 500 কাস্টমার আসতে থাকে, 500 কাস্টমার আসবে, এবং এই 500 কাস্টমার থেকে আমি বললাম যে এখান থেকে আমি তোমার 10 জনের একটা স্যাম্পল আমি কালেক্ট করবো। তাহলে দেখো আমার পপুলেশন সাইজ হচ্ছে তোমার 500 আর স্যাম্পল সাইজ হচ্ছে তোমার 10। আচ্ছা, তাহলে এখন দেখো এই পপুলেশন সাইজ আর স্যাম্পল সাইজ থেকে আমি একটা নতুন রেশিও একটা বের করব, যেটা হচ্ছে তোমার কে। এই কে সমান সমান হবে তোমার ক্যাপিটাল এন ডিভাইডেড বাই স্মল এন। আমি আবার বলতেছি, পপুলেশন সাইজটাকে আমরা বলতেছি ক্যাপিটাল এন, আর স্যাম্পল সাইজ যেটা এটাকে আমরা বলতেছি স্মল এন। তো এই ক্যাপিটাল এন আর স্মল এন থেকে আমি একটা নতুন রেশিও বের করবো, যেটা হচ্ছে তোমার, যেটাকে আমি প্রকাশ করতেছি কে দিয়ে। তাহলে এই কে এর মানটা এখানে কত আসবে? 500 ডিভাইডেড বাই 10 সমান সমান হচ্ছে তোমার 50। ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা কি করব দেখো, আমরা এখন করব কি, আমাদের যে কাস্টমাররা আসতেছে এই 1 থেকে 50 পর্যন্ত যে নাম্বারটা আছে, 1 থেকে 50 পর্যন্ত নাম্বারগুলো আমরা মনে করো একটা কাগজে লিখলাম। লেখা এখান থেকে তোমার এডার লটারি মেথড অথবা র্যান্ডম নাম্বার টেবিল যে কোনো একটা ইউজ করে আমি একটা ডাটা কালেক্ট করবো, একটা স্যাম্পল আমি কালেক্ট করবো 1 থেকে 50-এর মধ্যে। মনে করো 1 থেকে 50-এর মধ্যে আমার, ধরো আমি প্রথম যে নাম্বারটা নিলাম, নাম্বারটা আসলো 22, তাহলে এই 22 হবে আমার প্রথম স্যাম্পল। এরপরে 22-এর সাথে 50 যোগ করলে যে আসবে, অর্থাৎ কত নাম্বার এলিমেন্ট হয়? 72। এ হচ্ছে আমার সেকেন্ড স্যাম্পল। এখন এই এই কি হলো, 22-এর সাথে 2 × 50 সমান সমান কত আসে? 122। এ হচ্ছে আমার সেকেন্ড 3 নাম্বার স্যাম্পল। এভাবে 172, 222, 272, এভাবে আমি আমার স্যাম্পলটা কালেক্ট করতে থাকবো। কিছুটা কি বোঝা গেছে দেখো তো? স্যার কে এর মানের পর আরেকবার একটু বলেছে, শুনতে পাই নাই আর। আচ্ছা বলতেছি। হ্যাঁ স্যার 22 কিভাবে নিলেন এটা? আচ্ছা 22 কেমনে নিলাম, প্রথম কথা হলো কে এর মানটা কেমনে আসছে বুঝছো? জি স্যার, ওটা বুঝতে পারছি। কে এর মানটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন দেখো কে এর মান আসছে 50। আমি এখন করব কি, 1 থেকে 50 পর্যন্ত যে নাম্বারগুলো আছে এখান থেকে আমি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং ইউজ করে প্রথম স্যাম্পলটা কালেক্ট করব। এখন মনে করো এই নাম্বারটা আসলো আমার, এসআরএস টা করার পর আমি পাইলাম যে ফার্স্ট স্যাম্পল সমান সমান আসলো আমার 22 নাম্বার যেটা সেটা। তাহলে এই 22 হলো আমার প্রথম স্যাম্পল। এরপরে 22-এর সাথে এই কে এর মান যেটা আছে এটা যোগ করলে পাবো সেকেন্ড স্যাম্পল। 22-এর সাথে 2 × 50 তাহলে আসে 122। 122 নাম্বার এলিমেন্টটা হবে আমার 3 নাম্বার স্যাম্পল। 22-এর সাথে 3 দিয়ে 50 গুণ করো, করলে আসলো তোমার 172। এই হলো আমার 4 নাম্বার স্যাম্পল। এমনি চলতে থাকবে। আমি বুঝে দিতে পারছি না, পারলে বলো আমি আবার বলবো। ভেরি গুড। 2018 76 মিস্টার আকবর, তুমি কি বুঝতে পারছো বাবা? 2018 76 মিস্টার আকবর, তুমি কি বুঝতে পারছো? আচ্ছা, 2019-এর রোল নাম্বার 1 মিস্টার সিরাজুল, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ স্যার। বুঝতে পারছো কেমনে করছি এই কাজটা? জি স্যার বুঝতে পারছি। ভেরি গুড। রাব্বির কি অবস্থা? জি স্যার আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। ভেরি গুড। আচ্ছা, তাহলে এটা গেল আমার সিস্টেমেটিক স্যাম্পলিং। তো সিস্টেমেটিক স্যাম্পলিংটা সবচেয়ে বেশি ইউজ করা হয় যখন নাকি আমরা মার্কেট রিসার্চের কাজ করি, বা হাসপাতাল বা রেল স্টেশন, যেখানে নাকি তোমার মনে করো টোটাল স্যাম্পলিং ফ্রেমটা ঠিক ক্লিয়ার না, যে কতজন আসতে পারে একটা পার্টিকুলার দিনে, ওরকম জায়গায় তোমার এই প্রবাবিলিটি স্যাম্পলিং করার জন্য সবচেয়ে ভালো হচ্ছে তোমার সিস্টেমেটিক স্যাম্পলিংটা করা। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা এই পর্যন্ত 2টা প্রবাবিলিটি স্যাম্পলিং দেখলাম। প্রথমটা হচ্ছে তোমার সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, যেটা সবচেয়ে বেস্ট টেকনিক। এখানে আমরা সবার নাম্বারটা নেওয়ার পরে পুরো ডিটেইল স্যাম্পলিং ফ্রেম পাওয়ার পরে সেখান থেকে ইদার লটারি মেথড ইউজ করে আমরা আমাদের স্যাম্পলটা কালেক্ট করব, অথবা র্যান্ডম নাম্বার টেবিল বা র্যান্ডম নাম্বার জেনারেটর ইউজ করে কালেক্ট করব। এবং এটা শর্ত হলো যে পপুলেশনের প্রত্যেকটা এলিমেন্টের প্রবাবিলিটি, স্যাম্পল আসার প্রবাবিলিটিটা সমান। আচ্ছা, এরপর আমরা দেখলাম সিস্টেমেটিক স্যাম্পলিং। সিস্টেমেটিক স্যাম্পলিং আমরা প্রেফার করি মার্কেট রিসার্চের জন্য, বা এমন কোন জায়গায় রিসার্চের জন্য যেখানে নাকি তোমার টোটাল পপুলেশনের সাইজটা ঠিক ক্লিয়ার না, এরকম জায়গায়। আচ্ছা, এখন কথা হলো গিয়া, আমরা যে 2টা স্যাম্পলিং করলাম,
প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে যে দুইটা কলাম, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং বা তোমার সিস্টেমেটিক স্যাম্পলিং, দুইটা টেকনিকে একটা প্রবলেম কি জানো, আমরা এখানে যখন স্যাম্পলিংটা করতেছি এখানে এমনও হইতে পারে যে তোমার একই টাইপের জিনিস সবাই এসে করতে পারে। একটা ছোট এক্সাম্পল দিই, ধরো তোমাদের ক্লাস থেকে এই যে আমি 5 জনের স্যাম্পলিংটা করলাম, তোমরা কি কেউ খেয়াল করছো এখানে 5 জনই যে খালি ছেলে আসছে, কোনো মেয়ে যে আসে নাই? স্যার হ্যাঁ, যে 5টা জিরো সবাই তো ছেলে। তোমাদের ক্লাসের 5 জনের যে স্যাম্পল হয়েছে 5 জনই কিন্তু ছেলে আসে, এখানে কিন্তু কোনো মেয়ে আসে নাই, এবং এটা কিন্তু সম্পূর্ণ আনবায়াস ছিল। আনবায়াস হওয়া খুব ভালো, এখানে আমার কোনো বায়াস আসতেছে না, খুবই ভালো। কিন্তু কথা হলো তোমার বেশি আনবায়াস হইতে যায় যদি আমার পপুলেশনে কোনো ক্যারেক্টার বাদ যায়, তাহলে কিন্তু আসলে লাভ থাকতেছে না। আমার স্যাম্পলিংটা করার উদ্দেশ্যটা কি? স্যাম্পলিংটা করার উদ্দেশ্য হলো যে একটা বড় ডাটা নিয়ে কাজ না করে একটা স্মার্ট ছোট একটা পার্ট নিয়ে কাজ করার, যেখানে নাকি আমার পপুলেশন সব ক্রাইটেরিয়া থাকবে। এখন কথা হলো এই স্যাম্পলিংটা বেশি আনবায়াসড করতে যায় যদি এরকম হয় যে আমার কোনো বৈশিষ্ট্য বাদ চলে যায়, তাহলে তো লাভ হয় না। লাভ হয় না স্যার। তাহলে এটার ওভারকাম করার জন্য কি করা যায় বলো তো? আমি এখন এমন একটা প্রবাবিলিটি স্যাম্পলিং করতে চাইতেছি যেখানে নাকি আমার প্রবাবিলিটি স্যাম্পলিংও হবে, যে অর্থাৎ আমি এখানে আনবায়াসড ভাবে ডাটাটা কালেক্ট করব, আবার এমন হইতে হবে যেন পপুলেশনের সব ক্যারেক্টার যেন আমার স্যাম্পলের মধ্যে থাকে। কেমনে করা যায় কাজটা? স্যার গ্রুপ বানাবো। ভেরি গুড মিস্টার জুনায়েদ, থ্যাংক ইউ। আমি ঠিক এই উত্তরটা শুনতে যেতেছিলাম। গ্রুপ বানায় আমি কাজটা করতে পারি। তো এই স্যাম্পলিংটাকে আমরা বলি স্ট্রাটিফাইড স্যাম্পলিং। তো একটা এক্সাম্পল দিই, মনে করো আমার পপুলেশনে যারা আছে এদেরকে আমি এরকম ছোট ছোট কিছু গ্রুপ বানাবো মিস্টার জুনায়েদের কথা মতো। এই গ্রুপগুলো কিরকম হবে? এই গ্রুপগুলো হবে ইন্টারনালি হোমোজেনাস। এরা একটা গ্রুপে যারা আছে এরা সবাই সেম, কিন্তু দুইটা গ্রুপের মধ্যে কোনো মিল থাকার চান্স খুবই কম। দুইটা গ্রুপ সম্পূর্ণ ডিফারেন্ট, এই গ্রুপের সাথে এই গ্রুপের কোনো মিল নেই। যেমন মনে করো বাংলাদেশের টোটাল পপুলেশনে যদি আমি এরকম অনেকগুলো গ্রুপে ভাগ করি, প্রথম গ্রুপে মনে করো ফালাইলাম আমাদের মতো যারা স্টুডেন্ট বা একাডেমিক যারা আছে, আমরা সারাক্ষণ পড়তাছি আর ঘুমাইতেছি, আমরা সবাই পড়লাম একটা গ্রুপে। সুপার হিরো যারা আছে এদের সবাই ফেললাম একটা গ্রুপে। তাহলে এখন দেখো আমাদের এই একাডেমিক গ্রুপের সাথে সুপার হিরো গ্রুপের কিন্তু কোনো মিল নাই। এখানে যারা আছে সবাই একই টাইপের, এখানে যারা আছে সবাই একই টাইপের, এই দুইটা গ্রুপের মধ্যে কোনো মিল নাই। আবার লাস্টে মনে করো কামলা গ্রুপ একটা রাখলাম, এখানে যারা আছে সারাক্ষণ খালি আমরা কাজই করতেছি, আমাদের সাথে এই কামলা গ্রুপের সাথে আবার বাকি গ্রুপের কোনো মিল নেই। তো এরকম এই যে অনেকগুলো ছোট ছোট গ্রুপে ভাগ করলাম, এই গ্রুপগুলো তাহলে কি? এরা ইন্টারনালি হোমোজেনাস কিন্তু এক্সটার্নালি এরা হেটেরোজেনাস। আচ্ছা, এরকম এই যে গ্রুপগুলোকে ভাগ করলাম, এই প্রত্যেকটা গ্রুপকে আমরা বলি এক একটা স্ট্রাটাম। এই প্রত্যেকটা গ্রুপকে আমরা বলি এক একটা স্ট্রাটাম, এবং এটার প্লুরাল হচ্ছে স্ট্রাটা, অর্থাৎ প্রত্যেকটা হচ্ছে একটা স্ট্রাটাম। আর যখন নাকি সবগুলোরে বলতেছি এই সবগুলো হচ্ছে তোমার প্লুরাল হচ্ছে তোমার স্ট্রাটা। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, আমাদের পুরো পপুলেশনটারে আমরা মনে করো এখন এই সবগুলো গ্রুপের মধ্যে ভাগ করে রাখছি। এটার মধ্যে আছে ক্যাপিটাল N1 সংখ্যক এলিমেন্ট, এটার মধ্যে আছে ক্যাপিটাল N2, এটাতে আছে ক্যাপিটাল NK। এখন এই প্রত্যেকটা গ্রুপ থেকে আমরা স্মল n1 স্মল n2 স্মল nk সংখ্যক স্যাম্পল গুলো নিব। এই স্যাম্পল গুলো আবার আমরা নিব এদের সিস্টেমেটিক স্যাম্পলিং ইউজ করে অথবা ওই সিম্পল র্যান্ডম স্যাম্পলিং ইউজ করে, যে কোনো একটা ইউজ করে আমরা এখান থেকে এই স্যাম্পলটা নিব। এই স্যাম্পলটা নেওয়ার পরে এই পুরাটাকে সাম করলে আমরা আমাদের ফাইনাল স্যাম্পল পেয়ে যাব। সিমিলারলি আমরা এখানে যে স্মল n ক্যাপিটাল N1 ক্যাপিটাল N2 ক্যাপিটাল NK আছে, এই সবগুলোর যোগ করলে আমরা আমাদের টোটাল পপুলেশন ক্যাপিটাল Nটাও পেয়ে যাব। তাহলে এখন দেখো এই স্যাম্পলিংটার নাম হচ্ছে স্ট্রাটিফাইড স্যাম্পলিং। এটা করলে লাভটা কি? আমরা এখন প্রত্যেকটা গ্রুপ থেকে যখন নাকি আমরা আমাদের প্রবাবিলিটি স্যাম্পলিংটা করতেছি, এখানে আমাদের র্যান্ডমনেসটাও বজায় থাকতেছে, আবার পপুলেশনের প্রত্যেকটা এলিমেন্টের স্যাম্পলে আসাটাকেও আমরা এখানে এনশিওর করতে পারতেছি। লেডিজ এন্ড জেন্টলম্যান, তোমরা কি স্ট্রাটিফাইড স্যাম্পলিংটা বুঝতে পারছো কিছুটা? জি স্যার। ভেরি গুড। তোমরা কি বেশি টায়ার্ড হয়ে গেছো? জি স্যার একটু। আমাকে আরেকটা 5 মিনিটের ব্রেক দিব? একটা 5 মিনিটের ব্রেক দিলে ভালো হয়। স্যার 5 মিনিট ক্লাস করে ছুটি দিবেন? ওইটা তো পারুম না বাবা, আমার অ্যাকচুয়ালি আর 10 থেকে 15 মিনিট পেলে আমার সিলেবাস আমার আজকের ক্লাসই শেষ হয়ে যাবে। স্যার তাহলে টানা শেষ করে দেন। তাহলে কি টানা পড়ায় শেষ করে ফেলবো? জি স্যার। অনেকক্ষণ হয়ে গেছে। ভেরি গুড। স্যার এটাই স্যাম্পলিংটা আরেকবার একটু জাস্ট রিভিউ করে। আচ্ছা, এই স্যাম্পলিংটাতে আমরা কি করতেছি, আমাদের আগের যে দুইটা স্যাম্পলিং ছিল সিস্টেমেটিক স্যাম্পলিং আর তোমার ওই সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, ওই দুইটা স্যাম্পলিং এর প্রবলেম ছিল কি যে আমরা এখানে যদিও আনবায়াসড একদম কমপ্লিটলি র্যান্ডম একটা স্যাম্পল আমরা নিতেছি, তারপরে দেখা যায় কি যে তোমার হয়তো পপুলেশনের কোন একটা ক্রাইটেরিয়া বাদ করে যেতে পারে। তো এই জন্য আমরা করব কি, এমন একটা স্যাম্পলিং আমরা খুঁজতেছি যেখানে নাকি তোমার স্যাম্পলটা র্যান্ডম স্যাম্পল হবে, স্যাম্পলটা একটা প্রবাবিলিটি স্যাম্পল হবে, আবার
পপুলেশনের প্রত্যেকটা ক্রাইটেরিয়া আমার স্যাম্পলে যেন অবশ্যই থাকে, এটা ইনশিওর করা হবে। তো এটা করার জন্য আমরা করলাম কি, আমার পপুলেশনটাকে আমরা অনেকগুলো ছোট ছোট গ্রুপে ভাগ করলাম। আমার টোটাল পপুলেশনের সাইজ ছিল n, আমরা এটাকে করলাম কি অনেকগুলো ছোট ভাগে ভাগ করলাম, এবং এই ভাগগুলো কিভাবে করলাম, যে প্রত্যেকটা গ্রুপ হবে ইন্টারনালি হোমোজেনাস, অর্থাৎ একটা গ্রুপে যারা আছে তারা সব ইন্টারনালি সেম, কিন্তু দুইটা গ্রুপ এরা একটার সাথে আরেকটার কোনো মিল নাই, দুইটা গ্রুপ সম্পূর্ণ হেটারোজেনাস, এই দুইটা গ্রুপের মধ্যে কোনো মিল নাই, কিন্তু গ্রুপের মধ্যে যারা আছে এরা সবাই সেম। এরপর আমরা কি করব, প্রত্যেকটা গ্রুপ থেকে স্যাম্পল নিব, যেমন এই ক্যাপিটাল N1 যে স্যাম্পল পপুলেশন যেখানে আছে সেখান থেকে আমি N1 সাইজের একটা স্যাম্পল নিব, এখান থেকে নিব N2 সাইজের একটা স্যাম্পল, এখান থেকে নিব NK সাইজের একটা স্যাম্পল। এই সবগুলো ছোট স্যাম্পলটা যখন নাকি একসাথে করব আমি আমার ফাইনাল স্যাম্পল N পেয়ে যাব। এবং এখানে যে Nটা আছে, এখানে দেখো এখানে কিন্তু সবগুলো গ্রুপ থেকেই লোক আসছে, অর্থাৎ আমার পপুলেশনের প্রত্যেকটা ক্রাইটেরিয়া আমি আমার স্যাম্পলের মধ্যে এনশিওর করছি। এই ছোট ছোট গ্রুপগুলোকে আমরা বলি এক একটা স্ট্রাটাম, যেটার প্লুরাল হচ্ছে তোমার স্ট্রাটা, এবং এই স্ট্রাটা থেকে বলা হয় যে এই স্যাম্পলিংটার নাম হচ্ছে স্ট্রাটিফাইড স্যাম্পলিং। তাহলে স্ট্রাটিফাইড স্যাম্পলিং করলে লাভটা কি, এটা একটা একই সাথে একটা প্রবাবিলিটি স্যাম্পলিং, এবং এটা করে কি আমার পপুলেশনের প্রত্যেকটা এলিমেন্টের স্যাম্পলে থাকাকে এনশিওর করে। রাব্বি কি বুঝতে পারছো এখন? জি স্যার, এখন বুঝতে পারছি। আচ্ছা, তো এখন কথা হলো গিয়ে আমরা যদিও এই স্ট্রাটিফাইড স্যাম্পলিংটাকে প্রেফার করি, এটাকে আমরা করাটা পছন্দ করি, তো কোনো কোনো ক্ষেত্রে এটা করা খুব টাফ হয়ে যায়। যেমন মনে করো যখন নাকি পুরো একটা দেশের থেকে তোমাকে বলবে প্রবাবিলিটি স্যাম্পলিং করতে, তখন এরকম করাটা না খুব টাফ হয়ে যায়, কারণ একটা পুরো দেশে এরকম ছোট ছোট গ্রুপে ভাগ করা কোন একটা বৈশিষ্ট্য সাপেক্ষে এটা খুব টাফ। যেমন মনে করো বাংলাদেশে আমি একটা স্যাম্পল সার্ভে করতে চাই, যেখানে নাকি আমি তোমার এরকম সব স্টুডেন্ট একটা গ্রুপে ফেলবো, সব সুপার হিরো একটা গ্রুপে ফেলবো, এরকম একটা গ্রুপে ভাগ করাটা কিন্তু খুব টাইম কনজিউমিং হয়ে যাবে, এবং তোমার টাকাও অনেক লাগে। তো এরকম যখন নাকি পপুলেশন সাইজ অনেক বড় হয়ে যায়, তখন আমাদেরকে যদি প্রবাবিলিটি স্যাম্পলিং করতে বলে, তখন আমরা যে স্যাম্পলিংটা করি সেটা হচ্ছে তোমার ক্লাস্টার স্যাম্পলিং। ক্লাস্টার স্যাম্পলিংটার বেলায় কি হবে, এখানে আমরা মনে করো প্রত্যেকটা ডিস্ট্রিক্ট করে ক্লাস্টার চিন্তা করলাম। ক্লাস্টারের মধ্যে কি হবে, এরা ইন্টারনালি হেটারোজেনাস, একটা ক্লাস্টারের মধ্যে যারা আছে এরা সবাই নিজেরাই ডিফারেন্ট, এর একজনের সাথে আরেকজনের মিলে। যেমন ঢাকা শহরের কথা চিন্তা করো, ঢাকা শহরে কিন্তু বহুত কিসিমের লোক আছে, ঢাকাতে যারা আছে এদের একজনের সাথে আরেকজনের কোনো মিল নেই, চেহারা আলাদা, এরা কোন ডিস্ট্রিক্ট থেকে আসছে সেটা আলাদা, কে কি করে সব আলাদা। আবার ঢাকার সাথে যখন তুমি গাজীপুরে কনসিডার করবা, দেখবে যে কিছু কিছু মিল থাকলেও থাকতে পারে, দুই জায়গাতেই চাকরিজীবী লোকজন আছে, দুই জায়গাতেই গার্মেন্টস সরকার আছে, দুই জায়গাতেই তোমার টেক্সটাইলের স্টুডেন্ট আছে, একই রকম তুমি কিছু মিল পাইলেও পাইতে পারো। তো এরপরে আমরা করব কি, এই যে সারা দেশটার এরকম অনেকগুলা ক্লাস্টারে ভাগ করলাম, আমরা এখন করব কি এই ক্লাস্টার গুলোর উপরে আমরা স্যাম্পলিংটা করব। তো এই স্যাম্পলিংটা দুই রকম হতে পারে, একটা হতে পারে সিঙ্গেল স্টেজ ক্লাস্টার স্যাম্পলিং। এখানে আমরা কি করব, যে আমাদের সারা দেশের যতগুলা ক্লাস্টার আছে এখান থেকে আমরা একটা বা দুইটা ক্লাস্টারে আমাদের স্যাম্পলের মধ্যে চুজ করলাম, এরপরে যারা আছে এই ক্লাস্টারের মধ্যে যারা পড়ছে এদের সবার ডাটা আমরা কালেক্ট করে ফেললাম। এটা হচ্ছে তোমার সিঙ্গেল স্টেজ ক্লাস্টার স্যাম্পলিং। আর আরেকটা হতে পারে কি, আমরা মনে করো ফার্স্টে তোমার সারা দেশের ডিস্ট্রিক্ট আছে 64টা, এখান থেকে দুইটা ডিস্ট্রিক্ট আমার ক্লাস্টার স্যাম্পলিং এর মধ্যে আসলো, এই দুইটা ডিস্ট্রিক্ট থেকে আমি আবার স্যাম্পলিং করব, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে আবার স্যাম্পলিং নিব, এই স্যাম্পলিংটা হবে তখন তোমার হবে মাল্টি স্টেজ ক্লাস্টার স্যাম্পলিং। তো আমি আবার বলতেছি, ক্লাস্টার স্যাম্পলিংটা আমরা কোন জায়গায় প্রেফার করব, যখন নাকি আমার পপুলেশন সাইজটা অনেক বড় হবে, তখন যদি আমাদেরকে স্যাম্পলিং করতে বলে প্রবাবিলিটি স্যাম্পলিং, তখন আমরা এই ক্লাস্টার স্যাম্পলিংটা প্রেফার করব। আমার কথা কি তোমরা কিছুটা ধরতে পারতেছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের স্যাম্পলিং কি কি গেল, প্রথমে ছিল তোমার সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, তারপরে গেল সিস্টেমেটিক স্যাম্পলিং, তারপরে আসলে যখন নাকি তোমার গ্রুপ ওয়াইজ করলাম তখন দুইটা স্যাম্পলিং হলো, একটা হলো তোমার স্ট্রাটিফাইড স্যাম্পলিং, যেখানে নাকি তোমার গ্রুপগুলো ইন্টারনালি সেম এক্সটার্নালি ডিফারেন্ট। আচ্ছা, আর যখন নাকি পপুলেশন সাইজ অনেক বড় হয়ে যায় তখন আমরা করি ক্লাস্টার স্যাম্পলিং, যেখানে আমার গ্রুপগুলো হয় কিরকম, ইন্টারনালি ডিফারেন্ট কিন্তু এক্সটার্নালি সেম হইলেও হইতে পারে। এবং এটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে তোমার সিঙ্গেল স্টেজ ক্লাস্টার স্যাম্পলিং, যেখানে আমরা নাকি তোমার যতগুলা গ্রুপ আছে সেখান থেকে একটা বা দুইটা গ্রুপকে আমরা র্যান্ডমলি ক্লাস্টার আকারে স্যাম্পলে চুজ করবো, এবং এই গ্রুপের মধ্যে যারা আছে সবার ডাটা কালেক্ট করে ফেলবো। অথবা হইতে পারে মাল্টি স্টেজ ক্লাস্টার স্যাম্পলিং, যেখানে আমরা এই ক্লাস্টার গুলাকে স্যাম্পলে আসার পরে প্রত্যেকটা ক্লাস্টার থেকে আমরা আবার স্যাম্পল নিব, প্রত্যেকটা গ্রুপ থেকে আমরা আরেক দফা স্যাম্পল করবো, এবং ওইটা হবে ফাইনাল স্যাম্পল, এটাকে আমরা বলতেছি মাল্টি স্টেজ ক্লাস্টার স্যাম্পলিং। আচ্ছা, এর বাইরে আরেকটা প্রবাবিলিটি স্যাম্পলিং হইতে পারে, যেটার নাম হচ্ছে তোমার প্রবাবিলিটি প্রপোর্শনাল টু সাইজ স্যাম্পলিং। এটা কোন দেশের ম্যাপ বলো তো? লেডিজ এন্ড জেন্টলম্যান, এটা কোন দেশের ম্যাপ? স্যার ইউএসএ। ইউএসএ, ভেরি গুড।
আচ্ছা, আমেরিকাতে মনে করো এখানে আমরা এই ম্যাপটাতে যেটা দেখাচ্ছি 2015 যে ডাটাটা ছিল সেই ডাটা অনুযায়ী আমি এইখানে এদের সবগুলা রাজ্যরে আমি কালার করছি। আচ্ছা, কালারটা কিভাবে করছি? এটা করছি তোমার পপুলেশন সাইজ অনুযায়ী। যেই স্টেটের বা যেই রাজ্যের পপুলেশন যত বেশি সেটা তত গাঢ় লালের দিকে, আর যেটার পপুলেশন যত কম সেটা তত গাঢ় নীলের দিকে। আচ্ছা, তো এখন মনে করো আমি স্যাম্পলিং করার জন্য আমি করব কি, যেই এলাকাতে লোক বেশি সেই এলাকাতে তোমার প্রবাবিলিটিটা বাড়াই দিব, তো ওইখান থেকে আমি স্যাম্পলটা বেশি নিব, যেখানে লোক কম সেখান থেকে আমি স্যাম্পলটা কম নিব। আচ্ছা, এটার দুইটা এক্সাম্পল দেখা যায়। একটা বড় এক্সাম্পল হলো তোমার মনে করো ইলেকশন যখন হয়, ওদের ইলেকশন যখন হয় তখন দেখবা যে রাজ্য অনুযায়ী কিন্তু তোমার ইলেকটোরাল ভোট সেম না। যেখানে লোক বেশি দেখবা সেখানে কিন্তু দেখবা সিটও বেশি। যেমন এই সবচেয়ে লাল যেটা ক্যালিফোর্নিয়াতে দেখবা ইলেকটোরাল ভোট সবচেয়ে বেশি, 55টা বোধ হয়। সেম জিনিস তোমরা বাংলাদেশেও দেখবা, যখন ইলেকশন হয় তখন দেখবা যে তোমার যেখানে লোক বেশি ওখানে দেখবা যে তোমার পার্লামেন্টের সিটও বেশি। যেমন ঢাকাতে টোটাল সিট বোধ হয় 17টা না 18টা। আবার তুমি যদি রাঙামাটি বা খাগড়াছড়ি যাও ওখানে দেখবা লোক কম, ওখানে কিন্তু সিটও কম, দেখবা 4টা না 3টা জানি তোমার সিট। তো এই ধরনের স্যাম্পলিং কে আমরা বলি প্রবাবিলিটি প্রপোর্শনাল টু সাইজ স্যাম্পলিং, যেখানে নাকি আমরা পপুলেশনের সাইজ কত সেই অনুযায়ী আমরা আমাদের প্রবাবিলিটির মানটা বাড়াই দিই এবং সেই অনুযায়ী আমরা আমাদের স্যাম্পলিংটা করি। আচ্ছা, এটা তোমাদের খুব একটা লাগে না, তোমাদের টেক্সটাইল সেক্টরে এটা ইউজ খুবই কম, যে কারণে আমি এটাতে আর ফার্দার কিছু লিখি নাই, কিছু বলিও নাই। তো আমাদের প্রবাবিলিটি স্যাম্পলিং এর পার্ট শেষ, এরপর আমি নেক্সট চলে যেতেছি আমাদের নন প্রবাবিলিটি স্যাম্পলিং। আচ্ছা, তো নন প্রবাবিলিটি স্যাম্পলিং তোমরা ঘুরে ফিরে এই তিনটা স্যাম্পলিং এর নামই তোমরা দেখবা। প্রথমটা হচ্ছে তোমার কনভেনিয়েন্স বা হ্যাপহ্যাজার্ড বা অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং। এই তিনটা আলটিমেটলি একই জিনিস, আমার যার কাছ থেকে ডাটা কালেক্ট করতে সুবিধা আমি তার কাছ থেকে ডাটা কালেক্ট করবো। এটা কি বলা হয় তোমার কনভেনিয়েন্স স্যাম্পলিং বা তোমার অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং। যেমন মনে করো আমরা ডাটা কালেক্ট করতে বেরোলাম যে বাংলাদেশের ডিজেবল লোকজনের উপর ডাটা কালেক্ট করবো। তো রাস্তায় বাইরে আমি যারা ডিজেবল দেখলাম তার কাছ থেকে ডাটা কালেক্ট করে ফেললাম। এখানে আমি কোনো প্রবাবিলিটি টার্ম ইউজ করতেছি না, আমি কোনো স্যাম্পলিং ফ্রেম ইউজ করতেছি না, কোনো টার্গেট পপুলেশন নিতেছি না, আমি যার কাছ থেকে ডাটা পাওয়া সহজ, যারা রাস্তায় প্রথমে পেয়েছি তার কাছ থেকে ডাটা কালেক্ট করে ফেললাম। এটাই হলো তোমার কনভেনিয়েন্স স্যাম্পলিং। আচ্ছা, এটা একটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং হতে পারে। সেকেন্ড হচ্ছে তোমার স্নোবল স্যাম্পলিং। স্নোবল কি জিনিস বলো তো আমার একজন, জানো স্নোবল কি জিনিস? স্যার বরফের বল। বরফের বল, এটা দিয়ে কি করে বলো তো? ছোট বাচ্চারা দেখছো কখনো সিনেমায় খেলে যে স্নোবল দিয়ে? জি স্যার, ওই যে তুষারপাত হলে ওইটা দিয়ে যে বল। হ্যাঁ, যখন স্নো পরে এরা করে কি অনেকগুলা স্নো হাতে নিয়ে একসাথে গোল করে জমাট পাকায় বলের মতো করে কইরে জি একজন আরেকজনের গায়ে ছুঁড়া মারে। আচ্ছা, এই যে ছুঁড়া যে মারে, কে কার গায়ে ছুঁড়া মারে? যে যার যত ক্লোজ ফ্রেন্ড সে তার দিকে ছুঁড়া মারে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এই স্নোবল স্যাম্পলিংটাও জাস্ট ওই কনসেপ্টের মতোই। আমি মনে করো যার কাছে একজনের কাছে গেলাম ডাটা কালেক্ট করতে, কইরা বললাম যে আহ একজন মনে করো আমি বাংলাদেশে ডিজেবলদের উপর ডাটা কালেক্ট করতেছি, আমি একজন ডিজেবল লোক খুঁজে পাইলাম, পাইয়া তার কাছে ডাটা কালেক্ট করলাম, কইরা বললাম যে এই তুমি কি আর কোনো ডিজেবল লোককে চিনো? সে তখন কি করবে? তার পরিচিত কেউ থাকলে বলবে যে হ্যাঁ আমি ওরকম আরেকজন ডিজেবল লোককে চিনি, সে ওই স্টেশনের সামনে বসে থাকে। তখন আমি তার কাছে গেলাম, তার কাছে ডাটা কালেক্ট করলাম, কইরা তারে বললাম তুমি কি কাউরে চিনো? তখন সে কি করবে? সে আমার আরেকজনের কাছে রেফার করবে, বসে থাকে, আমি তার কাছে গেলাম ডাটা কালেক্ট করতে। এরকম স্নোবল যেমন একজন আরেকজনের কাছে ছুঁড়ে মারে, আমরা এরকম একজন আরেকজনের কাছে রেফার করলো, সেখানে যে আমি ডাটা কালেক্ট করলাম। তো এই জিনিসটাকে বলা হয় স্নোবল স্যাম্পলিং। আচ্ছা, আর 3 নাম্বার যেটা জাজমেন্টাল বা পারপাসিভ স্যাম্পলিং, এটা হলো গিয়া আমার যেই পারপাস ডাটা কালেক্ট করতে হবে সেই পারপাস আমার কাছে যারে বেস্ট মনে হয় তার কাছ থেকে আমি ডাটা কালেক্ট করবো। এটি হচ্ছে তোমার জাজমেন্টাল স্যাম্পলিং বা পারপাসিভ স্যাম্পলিং। অথবা অন্য কথায় বলা যায় যে আমার যেই উদ্দেশ্যে যেই রিসার্চের পারপাস আমার ডাটাটা কালেক্ট করার দরকার, এই পারপাসটাকে সবচেয়ে বেশি জাস্টিফাই করে যে তার কাছ থেকে ডাটা কালেক্ট করবো, এটি হচ্ছে তোমার পারপাসিভ স্যাম্পলিং বা জাজমেন্টাল স্যাম্পলিং। আচ্ছা, তো এই 3টা স্যাম্পলিং এর বাইরে আরেকটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং হইতে পারে, যেটাকে আমি বলি নেটওয়ার্ক স্যাম্পলিং। নেটওয়ার্ক স্যাম্পলিং জিনিসটা কি? এই জিনিসটা কাজ করে হচ্ছে তোমার রেয়ার ইভেন্টের জন্য। একটা এক্সাম্পল দিই, বাংলাদেশে 5-6 বছর আগে একটা লোকের কথা পেপার আসছিল না, বৃক্ষ মানব, মনে পড়ে? ওই যে হাত পা শুকায় গাছের মতো হয়ে যেতেছিল। জি স্যার, জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা কিন্তু খুব রেয়ার একটা রোগ। তো এরকম তোমাদেরকে যদি বলে যে এরকম একটা রেয়ার রোগের উপর একটা কাজ করতে বলে, একটা রেয়ার জিনিসের উপর কাজ করতে বলে, এদের জন্য কিন্তু আসলে পপুলেশন পাইবা না, টার্গেট পপুলেশন পাওয়া তো আরো পরের কথা। তো এদের জন্য তুমি ডাটা কালেক্ট করবা কেমন? তো এদের জন্য ডাটা কালেক্ট করার উপায়টা কি? মনে করো যে ডাক্তারের আন্ডারে সে ট্রিটমেন্ট দিতেছে, তুমি ওই ডাক্তারের সাথে যা কথা বলো, যা বলো যে স্যার আমি এরকম
আপনার কাছে যে একজন বৃক্ষ মানব আসছিল, এরকম কি আর কেউ আপনার রোগী আছে, আমি তার কাছ থেকে ডাটা কালেক্ট করতে চাই। তো এরা কিন্তু জানে যে এরকম আর কেউ আছে কিনা, তখন তুমি তার নেটওয়ার্কে, তার থ্রুতে তুমি এরকম রোগী যারা আছে এদের সবার ঠিকানা নিয়ে যে ডাটা কালেক্ট করলা, এই নেটওয়ার্কের থ্রুতে যে তুমি ডাটাটা কালেক্ট করলে, এই জন্য এটাকে বলা হয় নেটওয়ার্ক স্যাম্পলিং। এবং আমার হিসাবে যত নন প্রবাবিলিটি স্যাম্পলিং আছে আমার মতে, এবং আমার মনে হয় আরো অনেক স্ট্যাটিস্টিশিয়ান আমার সাথে একমত হবে, একমাত্র এই নেটওয়ার্ক স্যাম্পলিংটাই কিছুটা জাস্টিফাইড। এটাই শুধুমাত্র ইউজ করার কিছু কারণ আছে, কারণ যখন নাকি আমি রেয়ার ইভেন্ট নিয়ে কাজ করব তখন ডাটাই পাওয়া যায় না। হয়তো সারা দুনিয়াতে এরকম 5 জন রোগী আছে, এর বেলায় কিন্তু প্রবাবিলিটি স্যাম্পলিং করার কিছু নাই। তো এরকম ক্ষেত্রে আমার আমার নন প্রবাবিলিটি স্যাম্পলিং করা ছাড়া কোনো উপায় থাকে না, এবং সেই কারণে নেটওয়ার্ক স্যাম্পলিংটা এই ক্ষেত্রে খুব একটা ভালো রেজাল্ট দেয়। এরকম রেয়ার ইভেন্টের বেলায় নেটওয়ার্ক স্যাম্পলিংটা ভালো রেজাল্ট দেয়, আদারওয়াইজ নন প্রবাবিলিটি স্যাম্পলিং ইউজ করার কোনো জাস্টিফাইড কারণ নাই। আচ্ছা, তো আমি এখানে নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর এই কথাগুলো এখানে উল্লেখ করে দিয়েছি যে নন প্রবাবিলিটি স্যাম্পলিংটা আমরা কখন ইউজ করব। আমার ক্লাসের শুরুতে ফরহাদ আমাদের জিজ্ঞাসা করছিল যে আমরা স্যার কোন জায়গায় নন প্রবাবিলিটি স্যাম্পলিং ইউজ করতে পারি বা কোন জায়গায় কোন স্যাম্পলিং ইউজ করতে পারি। তা আমি এখানে বলে দিছি নন প্রবাবিলিটি স্যাম্পলিংটা শুধুমাত্র 2 জায়গায় ইউজ করা জাস্টিফাইড। একটা হচ্ছে যখন নাকি আমি একদম রেয়ার ইভেন্ট নিয়ে কাজ করব, যদি রেয়ার কেস নিয়ে আমি কাজ করি, শুধু সেই ক্ষেত্রে আমরা নন প্রবাবিলিটি স্যাম্পলিং ইউজ করতে পারি, নেটওয়ার্ক স্যাম্পলিংটা ইউজ করতে পারি। অথবা কোনো রিসার্চার যদি কোয়ালিটেটিভ কোনো ডাটা নিয়ে কাজ করে, সেই ক্ষেত্রে এই নেটওয়ার্ক স্যাম্পলিংটা করা জায়েজ হতে পারে, এই নন প্রবাবিলিটি স্যাম্পলিং করা জায়েজ হতে পারে, কারণ এই ক্ষেত্রে কোয়ান্টিটেটিভ ডাটা না থাকলে ডাটা কালেকশন করাটা টাফ হয়ে যায় এবং তখন রিসার্চটা খুব কমপ্লিকেটেড হয়ে যায়, তখন আর এটা আমরা এই প্রবাবিলিটি স্যাম্পলিং দিয়ে সাধারণত করতে পারি না, এক্সপ্লোরেটরি স্টাডি করতে, এবং তখনই আমরা নন প্রবাবিলিটি স্যাম্পলিংটা ইউজ করতে পারি। এর বাইরে যত কারণ বলা হয় নন প্রবাবিলিটি স্যাম্পলিং ইউজ করার জন্য, সবই ভুয়া, এগুলোর কোনো বেসিস নেই। আচ্ছা, তো এখন কথা হলো গিয়া নন প্রবাবিলিটি স্যাম্পলিং অ্যাভয়েড করার উপায়টা কি। এখানে তোমরা সেকেন্ডারি ডাটা কালেক্ট করতে পারো, আমি ক্লাসের ফার্স্টে বলছিলাম, তোমরা অফিসিয়াল ডাটা নিয়ে কাজ করতে পারো, অথবা তোমাদের যদি টাকা থাকে তোমরা আমার মতো কোনো স্ট্যাটিস্টিশিয়ান ভাড়া করতে পারো, তোমাদের হয়ে আমি কাজ করে দিব, আমি তোমাদের প্রবাবিলিটি স্যাম্পলিং করে দিব। অথবা একদম খারাপ কেস হলে তোমরা এই কেস কন্ট্রোল স্টাডি আছে এগুলো করতে পারো, বা তোমার ফোকাস গ্রুপ ডিসকাশন করতে পারো, হোয়াটএভার, যতটুকু সম্ভব নন প্রবাবিলিটি স্যাম্পলিং অ্যাভয়েড করার জন্য আমি তোমাদেরকে সাজেশন দিতেছি। আচ্ছা, এরপরে তোমাদেরকে আর 2টা জিনিস আমি বলে আজকে ক্লাসটা শেষ করব। একটা হলো তোমার স্যাম্পল সাইজ ডিটারমিনেশন, যে তোমার স্যাম্পল সাইজটা কেমনে বাইর করবা। তো স্যাম্পল সাইজ বাইর করার জন্য 2টা জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে তোমার আমাদের সার্ভে করার জন্য টাকা কিরকম আছে, আর আমার সার্ভেতে আমি কতটুকু অ্যাকুরেট চাই। মনে রাখবা, আমার স্যাম্পলের সাইজ যত বড় হবে আমার রেজাল্ট তত অ্যাকুরেট হবে, কিন্তু স্যাম্পলের সাইজ যত বড় হবে তত কিন্তু তোমার খরচও বাড়তে থাকবে। যে কারণে যখন নাকি কোনো স্যাম্পল সাইজ ডিটারমিনেশনের কাজ করা হয়, তখন এই 2টা জিনিসটা মাথায় রাখা হয় যে আমরা কি খরচ কমাইতে চাই নাকি আমরা অ্যাকুরেসি বাড়াইতে চাই। এই 2টার উপরে বেস করে স্যাম্পল সাইজটা বাইর করা হয়। তো স্যাম্পল সাইজ বাইর করার জন্য কিছু কিছু ফর্মুলা আমি এখানে তোমাদের দিয়ে দিছি, তোমরা এগুলো ইউজ করে দেখতে পারো। স্যাম্পল সাইজ ডিটারমিনেশনের উপরে কোনো প্রশ্ন বা কোনো ম্যাথ আমি কখনো পরীক্ষায় রাখি না, তোমাদের রিয়েল লাইফে কাজ করার সময় লাগবে, এই জন্য আমি এখানে কয়েকটা লিঙ্ক দিয়ে দিছি, এগুলো তোমরা দেখতে পারো। আচ্ছা, এর বাইরে আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে তোমার অনলাইন সার্ভে। এখন দেখবা যে প্রচুর অনলাইন সার্ভে হয়, তোমরা যারা ফেসবুক ইউজ করো তোমরা দেখবা যে দিনে হয়তো 2-3টা সার্ভের খবর আসা পড়ে। দেখছো না এরকম অনলাইন সার্ভে? একটা লিঙ্ক পাঠিয়ে দেয় যে ডাটাটা প্লিজ আপনারা ফিল আপ করে দিয়ে দেন, পাইছো না এরকম? জি স্যার, দেখি তো। আচ্ছা, এরকম প্রচুর সার্ভে তোমরা দেখবা। তো অনলাইন সার্ভের সুবিধাটা কি, এটা তোমার মনে করো জিওগ্রাফিক্যালি ওয়াইড কভারেজ দিতে পারে, আমরা অনেক লোকের ডাটা কালেক্ট করতে পারি খুব কম সময়ে কম খরচে, কিন্তু সমস্যা হলো গিয়া যে এটার রেসপন্স রেটটা খুব কম থাকে। যেমন তোমাদের কাছে যে এত সার্ভের অফার আছে, তোমরা কি সব সার্ভে ফিল আপ করো? তোমরা কিন্তু দেখা যাবে যে মেক সেন্স সার্ভে দিয়ে উত্তর দিতে ইচ্ছা করে না, কারণ এটা কে না কে পাঠাইছে, এটা কি আসলেই কোনো রিসার্চার নাকি আসলে রাস্তায় ওই চর্মরোগের ওষুধ বিক্রি করে, কেমনে বুঝবা? তো যে কারণে দেখা যায় এগুলো রেসপন্স রেট খুব কম থাকে। সেকেন্ড কথা হলো গিয়া যে এটা কিন্তু আসলে কোনো রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল না, এটা কিন্তু একটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং, কারণ এখানে যখন নাকি লিঙ্কগুলো একজন থেকে আরেকজনের কাছে আসে, কার লিঙ্ক কার কাছে যেতেছে কোনো খবরই নেই। যেমন তুমি একটা লিঙ্ক কখন পাবা, মনে করো তোমার ফ্রেন্ডদের কেউ একজন একটা লিঙ্ক পাইছে, ওইখান থেকে সে তোমার কাছে হয়তো রিকমেন্ড করে দিবে, তোমার কাছে পাঠাইছে, আলটিমেটলি এটা কিন্তু একটা বায়াস কাজ করতেছে, এটা কিন্তু একটা র্যান্ডম স্যাম্পলিং হইতেছে না। তো যেই কারণে অনলাইন সার্ভে আস্তে আস্তে জনপ্রিয় হইতেছে, একটা সময় হয়তো আসবে যে সব সার্ভে হয়তো অনলাইন সার্ভে হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত এটার মধ্যে নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর সমস্যা রয়ে গেছে, যে কারণে আমরা এখনো বলি যে অনলাইন সার্ভেটা খুব একটা যুক্তিসঙ্গত না এখনো। তবে এটা কখন অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে,
যখন নাকি কোনো ডাটা সায়েন্টিস্ট একটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং ডিজাইন করে, একটা অনলাইন সার্ভে ডিজাইন করে, তখন কিন্তু সে এটার মধ্যে প্রপার ওয়েতে প্রবাবিলিটি ডিফাইন করে নেয়। কাজে তখন দেখা যায় কি যে যার কাছ থেকে ডাটাটা কালেক্ট করা হয়েছে সে প্রপারলি তার কাছ থেকে ডাটা কালেক্ট করার কথা, একজন ডাটা সায়েন্টিস্ট সেটা এনশিওর করে দেয়, এবং দেখা যায় যে তখন অনলাইন সার্ভেটা খুব ফ্রুটফুল একটা সার্ভে হয়। আদারওয়াইজ অনলাইন সার্ভেটা এখনো খুব একটা জাস্টিফাইড না। আচ্ছা, তো আমার আজকের ক্লাসটা এখানেই শেষ। আমি তোমাদের কিছু রেফারেন্স দিয়ে দিছি, অনেকগুলো লিঙ্কও আছে আমার এই পিডিএফ ফাইলে, তোমরা এগুলো ঘাটে আরো ডিটেলস জানতে পারবা। আর এর বাইরে তোমাদেরকে আমি একটা ছোট হোমওয়ার্ক দিয়ে দিছি। এই হোমওয়ার্কটাতে আমি তোমাদেরকে 5টা প্রবলেম দিয়ে দিছি। তোমরা এই 5টা প্রবলেমের জন্য আমারে বলবা যে কোন স্যাম্পলিং টেকনিকটা সবচেয়ে ভালো কাজে দিবে। এবং খেয়াল রাখবা, আমি তোমাদেরকে আজকে সারা ক্লাসে যেটা বললাম যে প্রবাবিলিটি স্যাম্পলিংটা আমরা সবসময় প্রেফার করব একমাত্র যেখানে নাকি একদম না করলে না, যে রেয়ার ডিজিজ বা পপুলেশন খুবই ছোট, পাওয়াই যায় না, এরকম ক্ষেত্রে হয়তো তুমি নন প্রবাবিলিটি স্যাম্পলিং করতে পারো। যেমন এই যে 5 নাম্বারটা, এখানে ওই যে তোমার এই বৃক্ষ মানবের রোগের কথাটা বলে দিছি, এ তো ক্লাসেই তোমাদের বলছি, এই ক্ষেত্রে তোমার নেটওয়ার্ক স্যাম্পলিং করা ছাড়া কোনো উপায় থাকবে না। তো তোমরা এখানে নেটওয়ার্ক স্যাম্পলিংটা লিখবা, এছাড়া বাকি সব জায়গায় তোমরা প্রবাবিলিটি স্যাম্পলিং করাটা চেষ্টা করবা। আমি কি কিছুটা বুঝাইতে পারছি স্যাম্পলিং টেকনিক টপিকটা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমি তোমাদেরকে স্লাইডগুলো এখনই পাঠিয়ে দিতেছি। আমি সরি, তোমাদের আজকে অনেকদিন পরে একটা ক্লাস শুরু করে একটা ঝড় চলে গেছে তোমাদের উপরে। তো আমার নেক্সট 2টা ক্লাসও 2 ঘন্টা ক্লাস হবে, এবং আর 2টা ক্লাস নেওয়ার পরে আমার সিলেবাসই শেষ হয়ে যাবে। তো ইনশাআল্লাহ আগামী বুধবার দিন আবার দেখা হবে তোমাদের সাথে। তো তোমরা ভালো থেকো। আর এই হোমওয়ার্কটা তোমরা আমারে কইরা আমাকে তো আগে মেইলে লিখে দিও, তোমরা জাস্ট তোমাদের আইডি গুলো লেখা মেইলেই বলে দিও যে কোনটা কি আনসার হবে, আমি চেক করে তোমাদের ফিডব্যাক পাঠিয়ে দিব যেটা আনসারটা কি হওয়া উচিত ছিল। ঠিক আছে স্যার? এক্সামে স্যার কি আসবে স্যার, কেমনে আসবে স্যার একটু যদি বাবারে? বলতেন। তোমাকে এক্সাম কি হবে এখনো তো আমাদের বলেই না এক্সামটা কেমনে হবে। যখন সময় আমি এক্সামের আগে আমি আর কাউসার স্যার কথা বলে তোমাদের জানাবো যে এক্সামটা কি হতে পারে। স্যার আর এমসিকিউ এখান থেকে স্যার কি আসবে স্যার, এটাও তো বুঝতেছি না, যদি আসে আর কি। এমসিকিউ আসলে কি আসবে? জি স্যার, একটু যদি এক্সাম্পল দিতেন। তোমাদের লাস্ট যে স্ট্যাটিস্টিক্স এর পরীক্ষাটা হয়েছে সেখানে পার্ট বি কাউসার স্যার পড়াইছিল, ঠিক আছে? ওইখানে তোমাদের কাউসার স্যার পড়াইছিল। আর তোমরা যদি এমসিকিউ ট্রাই করতে চাও, আমি আগে আমার সিলেবাসটা শেষ করি, সিলেবাস শেষ করে আমি নাহলে একটা তোমাদের নাহলে একটা স্যাম্পল এক্সাম নিব, কেমন হয় তাহলে মিস্টার মিধা? ভালো হয় স্যার, কিন্তু স্যার একটু বেশি কোশ্চেন থাকলে আর কি ভালো হয় স্যার। স্যার সিটি হবে না স্যার? সিটি হ্যাঁ, সিটি তো আরো দেরি আছে, আগে সিলেবাস শেষ করে নি, তারপর আমি আর কাউসার স্যার কথা বলে সিটি নিব। হোয়াটএভার, সিটি নেওয়ার আগে আমি তোমাদের জানাবো, সিটি নেওয়ার আগে জানাবো। প্লাস তোমাদের সিটি কিভাবে হবে সেটাও আমি এখনো শিওর না। আমাদের যেটা বলা হয়েছে যে তোমার 2টা সিট, তোমাদের সিটি কি 2টা হওয়ার কথা না? স্যার নরমালি তো 4টা হতো স্যার আগে। নরমালি তো 4টা হইতো, কিন্তু তোমার এই লাস্ট যে পরীক্ষাটা হয়েছে এরা যে সিটি দিছে, এদের সিটি হয়েছে তোমার 2টা। তো সিটি একটা বোধহয় এমসিকিউ নিছে আর আরেকটা বোধহয় তোমার ভাইবা নিছে। এখন আমাদের বেলায় কি হবে, তোমাদের বেলায় কি হবে, এটা আসলে আমরা এখনো শিওর না। আর একটু কনফার্ম হয়ে আমি তোমাদের জানাই। কারণ আমি মনে করো একটা সিটি আমি আর কাউসার স্যার নিয়ে ফেললাম, কিন্তু নেওয়ার পরে যদি ইউনিভার্সিটি অন্য কোনো নিয়ম করে তাহলে কিন্তু তোমাদের সময় নষ্ট হবে অনেক অহেতুক। কাজে আমি আমার মনে আর একটু শিওর হয়ে নেওয়াটাই মনে ভালো। ইন দ্য মিন টাইম তোমরা যেমনে পড়তেছিলে পড়তে থাকো, আজকে যে হোমওয়ার্কটা আছে এই হোমওয়ার্কটা সলভ করে আমার জানাও। আর তারপরে তোমাদের পরীক্ষার আগে অবশ্যই একটা অন টেস্ট একটা সিটি আমরা নিব, এমসিকিউ পরীক্ষা একটা নিব, আমরা অবশ্যই নিব ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে স্যার, ইনশাল্লাহ। আচ্ছা, ভালো থেকো, ইনশাল্লাহ আগামী বুধবার দিন আবার দেখা হবে। আজকে এখানেই শেষ করতেছি, ভালো থেকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।